যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, ইউনচি এবং ব্রাদার ফ্যাংইউয়ের মধ্যে ফাইট স্টার্ট হয়ে গিয়েছিল, যেখানে ইউনচিকে 3 অ্যাটাকের মধ্যে ব্রাদার ফ্যাংইউকে ইনজোর করতে হতো, কিন্তু ইউনচির প্রথম অ্যাটাক ফেল হয়ে যায়। এরপরে সে পিছনে সরে এসে ডেভিল গডের সিডি ফ্লেমের পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে তো ওখানে থাকা সবাই একদম শক হয়ে যায় আর তারা অবাক হয়ে বলে এটা তো একটা ফায়ার মিস্টিক স্কিল। এদিকে ইউনচি নিজের ফ্লেম ইউজ করে দ্রুত ফ্যাংইউর দিকে এগোনো শুরু করে দেয়, যেটাতে ফ্যাংইউ নিজের সামনে 3 শিল্ড ক্রিয়েট করে, কিন্তু ইউনচি এক এক করে ওই সমস্ত শিল্ড ভেঙে ব্রাদার ফ্যাংইউকে একটা পাঞ্চ মারে, যার কারণে ব্রাদার ফ্যাংইউয়ের মুখ থেকে রক্ত বেরোতে লাগে। আর সে ইউনচিকে দেখে অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব, তুমি আমার শিল্ডের লেয়ারকে কিভাবে ব্রেক করে দিলে, এটা তো একদম ইম্পসিবল, আমি এভাবে কিছুতেই হারতে পারি না। ইউনচি জানতো শর্ত অনুযায়ী তো সে জিতে গেছে, কিন্তু ফ্যাংইউ যেহেতু এখন হার মানছে না, তাহলে তাকে আরো একটু পেটানো যাক। এর জন্য ইউনচি ফ্যাংইউকে বলে চলো ঠিক আছে, তাহলে তুমি আমার 3 নম্বর অ্যাটাকের জন্য রেডি হয়ে যাও। যেটা বলার সাথে সাথেই সে জাম্প করে হাওয়ায় চলে আসে, যেখানে ইউনচি নিজের ফিনিক্স ফ্লেম অ্যাক্টিভেট করে নেয়। এখন ইউনচির এরকম পাওয়ার দেখে ব্রাদার সিকং বলে এ কি ধরনের ওরিয়ার, এ নিজের পাওয়ারের সাহায্যে তো সেন্টার প্যালেসের ডিসেবল হওয়ার যোগ্য। অন্যদিকে ইউনচি সোজা ব্রাদার ফ্যাংইউয়ের উপরে হামলা করতে এগোয়। এখন ইউনচিকে নিজের দিকে আসতে দেখে ব্রাদার ফ্যাংইউ আবারও নিজের সামনে 3 লেয়ারের একটা শিল্ড অ্যাক্টিভেট করে, যার মধ্য থেকে 2 লেয়ারকে তো ইউনচি খুব সহজেই ব্রেক করে দেয়। কিন্তু যখনই ইউনচি 3rd লেয়ারের উপরে হামলা করে, ব্রাদার ফ্যাংইউ তৎক্ষণাৎ নিজের ব্লাডকে ওই শিল্ডের উপরে থ্রো করে, আর এটা এক ধরনের ফরবিডেন টেকনিক ছিল, যার কারণে তার বানানো শিল্ড অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা দেখে ব্রাদার সিকং ফ্যাংইউকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এভাবে তো তোমার জীবন রিস্কে চলে আসবে। কিন্তু অন্যদিকে ফ্যাংইউ তো সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল, আর সে ইউনচিকে বলে যাই হয়ে যাক না কেন আমি তোমার কাছে কিছুতেই হারতে পারি না। যেটা শুনে তো ইউনচি ডেভিল গডের 2nd স্টারের পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যার নাম ছিল স্টার অ্যান্ড মুন ফলিং টেকনিক। এই টেকনিকের প্রেশার অনেকটাই বেশি ছিল, যেটা ফ্যাংইউর ওই ফরবিডেন শিল্ডকে ব্রেক করে দেয়, যার কারণে ব্রাদার ফ্যাংইউ অনেকে বেশি ইনজোর্ড হয়ে নিচে পড়ে যায়, আর এরই সাথে ইউনচি এই কম্পিটিশন জিতে ফেলে। যেটা দেখে সবাই ইউনচির প্রশংসা করতে লাগে, কিন্তু তখনই ফ্যাংইউয়ের মাস্টার তৎক্ষণাৎ ফ্যাংইউয়ের কাছে চলে আসে, আর সে ফ্যাংইউকে এরকম ইনজোর্ড অবস্থায় দেখে ইউনচিকে বলে ইউনচি তুমি এটা কি করে ফেলেছো, এটা তো শুধু একটা টেস্ট ছিল, কিন্তু তারপরেও তুমি আমার ডিসাইবেলকে এত খারাপভাবে আহত কিভাবে করতে পারো, তুমি আমাদের প্যালেসের ডিসাইবেল হওয়ার যোগ্যই না, বেরিয়ে যাও এখান থেকে। যেটাতে ইউনচি উত্তর দেয় কিছু সময় আগে ব্রাদার ফ্যাংইউ যখন অন্যান্য ডিসাইবেলকে আহত করছিল তখন তো সবকিছু ঠিক ছিল, আর এই কাজটাই যখন আমি করলাম তখন আমি এই প্যালেসের ডিসেবল হওয়ার যোগ্যই না, এই বিষয়টা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। যেটা শুনে তো মাস্টার কিয়ের কাছে উত্তর দেওয়ার মতো আর কিচ্ছু ছিল না, কিন্তু তখনই আমরা দেখি সেখানে মুরংয়ের কাজিন ব্রাদার চলে আসে, যাকে মুরং বলে দিয়েছিল যে তুমি সামনে যাকে দেখতে পাচ্ছ সেই হলো ইউনচি, যে আমাকে মেরেছে। এখন এটা শুনে তো ব্রাদার তৎক্ষণাৎ নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ইউনচিকে বলে ফালতু ছেলে, আজকে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। যেটা বলার সাথে সাথে সে দ্রুত সামনের দিকে এগিয়ে ইউনচির উপর হামলা করতে চাচ্ছিল। এটা দেখে ব্রাদার সিকং ইউনচিকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ তাদের মাঝখানে চলে আসে, যেটাতে ব্রাদার সিকংকে বলে তুমি এটা কি করছো, এ আমার কাজিন ব্রাদারকে মারার চেষ্টা করেছে, এর জন্য আমাকে বদলা নিতে হবে। যেটাতে ব্রাদার সিকং বলে তোমার ব্রাদার এবং ইউনচি দুজনেই জুনিয়র ডিসেবল, যদি ওদের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে ওরা দুজন নিজেরাই সলভ করে নিবে, তুমি ইনার প্যালেসের একটা সিনিয়র ডিসেবল, তুমি ওদের দুজনের মাঝখানে কিছুতেই আসতে পারো না। যেটাতে ব্রাদারই বলে ঠিক আছে, যদি তুমি এটাই বলতে চাও তাহলে আমি এই ছেলেকে আরো একটি চান্স দিচ্ছি, যদি এ নিজেকে সবার সামনে 10টি থাপ্পড় মেরে নেয় আর তারপরে গিয়ে আমার কাজিন ব্রাদারের কাছে ক্ষমা চায় তাহলে আমি একে প্রাণে মারবো না। যেটাতে ইউনচি খুব অ্যাটিটিউডের সাথে বলে ব্রাদারই আমি নিজেকে কখনো থাপ্পড় মারা শিখিনি, তাই কেননা তুমি নিজেকে থাপ্পড় মেরে আমাকে সেটা শিখিয়ে দাও। যেটা শুনে তো ব্রাদারই অনেক বেশি রেগে যায়, আর এখন সে আর কিছুতেই ইউনচিকে জীবিত ছাড়তে চাচ্ছিল না। এটা দেখে ব্রাদার সিকংকে বাধ্য হয়ে এর সাথে ফাইট করার জন্য রেডি হতে হয়। যেটা দেখে তো সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ আজকে ওরা ইনার প্যালেসের 2 পাওয়ারফুল ডিসেবলের মধ্যে ফাইটে দেখার সুযোগ পাবে। কিন্তু তখনই আমরা দেখি ইউনচি ব্রাদার সিকংকে শান্ত করিয়ে বলে এই প্রবলেম আমার জন্য ক্রিয়েট হয়েছে, তাই এটাকে আমি সলভ করব। এখন এটা বলে ইউনচির সামনের দিকে এগিয়ে ব্রাদার কে বলে যদি তুমি আমার সাথে রুলসের অ্যাকর্ডিং ফাইট করতে চাও তাহলে আমি তোমাকে সুযোগ অবশ্যই দিব, তো কেননা 3 মাস পরে আমরা একে অপরের সাথে ফাইট করি, আর তখন তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। এটা শুনে তো ব্রাদারই অনেকে বেশি খুশি হয়ে যায়, আর সে নিজের মনে মনে বলতে লাগে এই ছেলে অনেকে বেশি অ্যারোগেন্ট, কিন্তু এ এতটা পাওয়ারফুল নয়, এ জানে না এ কত বড় ভুল করতে চলেছে, এর জন্য 3 মাস পরে আমি একে উচিত শিক্ষা দিব। এখন এসব কিছু ভেবে ব্রাদার ইউনচির এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়,
কিন্তু তখনই আমরা দেখি ওই জায়গায় চ্যাংফ্যাং মিস্টিকে প্যালেসের আরও একটি এল্ডার চলে আসে, যার নাম এল্ডার বুশেন, যে ইউনচিকে বলে 3 মাস পরে তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হবে। কিন্তু ইউনচি, যদি তুমি এই কম্পিটিশন হেরে যাও তাহলে ব্রাদার ই তোমার জন্য যেই পানিশমেন্টের ব্যবস্থা করবে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তার সাথে সাথে তোমাকে চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসকেও চিরকালের মতো ছেড়ে দিতে হবে। যেটা শুনে ইউনচিও এল্ডার বুশেনের কথা মেনে নেয়। কিন্তু সে বলে তখন কি হবে যদি আমি এই ফাইটে জিতে যাই, যেটাতে তো ব্রাদারই হাসতে লাগে আর সে ইউনচিকে নিয়ে মজা করে বলে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, কিন্তু তবুও যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। এরপরে এল্ডার বুশেন বলে যেহেতু ইউনচি নিজের থেকে বেশি পাওয়ারফুল অপোনেন্টকে চ্যালেঞ্জ করেছে, এর জন্য এটা তেমন একটা ফেয়ার নয়, তাই আমাদেরকে ইউনচিকে একটু সাহায্য করতে হবে। তো ইউনচি, আজকের পর তুমি আউটার, ইনার এবং সেন্টার প্যালেসে নিজের মর্জি মতো আসতে পারবে, যাতে তুমি নিজের কাল্টিভেশনকে ফাস্ট করতে পারো। তার সাথে সাথে যদি তোমার কোনো হ্যাভেনলি টেকনিক কিংবা ওয়েপেনের প্রয়োজন পড়ে তাহলে তুমি সেগুলো খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। জেসমিন তো এল্ডার বুশেনের এসব কথা শুনে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল আর সে ইউনচিকে বলে মানতে হবে এল্ডার বুশেন খুবই সততার সাথে সিদ্ধান্ত নিয়েছে যাতে তোমাদের মধ্যেকার ফাইট একদম ফেয়ার হয়। তার সাথে সাথে আমরা বাইরের দিকে এল্ডার বুশেনকে দেখি যে ব্রাদার সিকংকে বলছিল ইউনচিকে ইনার প্যালেসে নিয়ে যাও আর তাকে থাকার জন্য একটা ভালো জায়গার বন্দোবস্ত করিয়ে দাও। তার সাথে সাথে একটু রেস্ট করার পরে ইউনচিকে হ্যাভেনলি ট্রেজার পাভেলিয়ানও নিয়ে যাও, যাতে ইউনচি সেখান থেকে নিজের জন্য কোনো ভালো টেকনিক কিংবা ওয়েপেন চুজ করতে পারে। এখন এসব কিছু অর্ডার দেওয়ার পরে এল্ডার বুশেন লর্ড কিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওদের ওখান থেকে চলে যাওয়ার পরে ব্রাদার সিকং ইউনচিকে বলে তুমি কি পাগল নাকি? তুমি এত সহজে ব্রাদার কে ফাইটের জন্য কেন চ্যালেঞ্জ করলে? তুমি তো জানো না ও তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এখন আর এসব কথা বলার কোনো লাভ নেই, কারণ তুমি তো নিজের পায়ে কুড়াল মেরেই ফেলেছো। এখন এসবও শুনে ইউনচি ব্রাদার সিকংকে বলে আমাকে এমনটা করতে হয় নিজেকে মোটিভেটে রাখার জন্য, আর এভাবেই তো আমি নিজেকে পাওয়ারফুল তৈরি করতে পারবো। এসব কিছু বলার পরে ইউনচি ব্রাদার সিকং এর সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিন শিফট হয়ে প্রিন্সেস জুরনের ওপরে চলে আসে, যে নিজের ফাদারের খুব ভালো করে দেখাশোনা করছিল, কারণ তার ফাদারের শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না। কিন্তু তখনই সেখানে জুরনের বড় ভাই চলে আসে, যাকে ভিতরে আসার পারমিশন এম্পারার দিতে যাচ্ছিল না। কিন্তু ক্রাউন প্রিন্স ফাদারের কোনো কথা না শুনে ভিতরে চলে আসে, আর তার কথাবার্তা থেকে আমরা জানতে পারি তার এম্পারারের সিংহাসনের প্রতি খুবই লোভ রয়েছে। তার সাথে সাথে এই বিষয়টা এম্পারারও খুব ভালো করেই জানতো, তাই এম্পারার নিজের ছেলেকে বলে আমি এখনো বেঁচে আছি আর আমার বেঁচে থাকতে তুমি আমার সিংহাসন কখনোই পাবে না। যেটাতে ক্রাউন প্রিন্স হেসে বলে আপনি এই বিষয়ে কিছু করতে পারবেন না, কখনো না কখনো আপনি তো মারা যাবেন, আর এমনিতেই আপনার বয়স হয়ে গেছে আর আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে জিয়াও ট্রাইব রয়েছে, একদিন না একদিন এই সিংহাসন তো আমার হবেই। এখন নিজের ছেলের এরকম কথা শুনে তো এম্পারারের খুব রাগ হচ্ছিল, কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে এই সময় কিচ্ছু করতে পারেন না। তার সাথে সাথে ক্রাউন প্রিন্স হেসে এখানে নিজের থার্ড ব্রাদারের বিষয়েও বলে, আর বলে জানি না আমার ছোট ভাই কোন স্বপ্নের দুনিয়ায় বাস করছে, ওর মনে হচ্ছে স্কাই বার্নিং সেক্ট ওকে সাপোর্ট করছে বলে ও এই সিংহাসনের জন্য আমার সাথে কম্পিটিশন করতে পারবি, কিন্তু এমনটা তো কখনোই হবে না। এখন নিজের ছেলেদের এরকম ভাবনা চিন্তা দেখে তো এম্পারার অনেক বেশি নিরাশ হয়ে যায়, কারণ ওনার জীবিত হওয়ার পরেও ওনার 2 ছেলে শুধু সিংহাসন হাতানোর বিষয় ভাবছিল। মিস জুরনও নিজের বড় ভাইয়ের এসব কথা শুনে অনেক বেশি রেগে গিয়েছিল, এর জন্য সে তাকে বলে চুপ হয়ে যাও, এখনকার মতো আমাদের ফাদারের কিচ্ছু হয়নি, ওনার জীবিত থাকতে তুমি এই সিংহাসনের কথা তো ভুলেই যাও। এখন নিজের সিস্টারের মুখে এসব কথা শুনে ক্রাউন প্রিন্স হেসে তাকে বলে আরে আমি তো ভুলে গিয়েছিলাম, আমার ছোট্ট সিস্টারও এত মাস পরে এখানে ফিরে এসেছে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক বেশি বড় হয়ে গিয়েছো, তার সাথে সাথে তোমার বিয়েরও বয়স হয়ে গেছে এবং তুমি তোমার ফাদারের সিংহাসন তো কখনোই পাবে না, আর এমনিতে আমি অনেক পাওয়ারফুল সুন্দর ছেলেদের বিষয়ে জানি, যদি তুমি চাও তাহলে ওদের সাথে আমি তোমার ইন্ট্রোডাকশন করিয়ে দিব। এখন নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনে মিস জুরনের অনেক বেশি রাগ উঠে পড়ে, আর সে নিজের তলোয়ার বের করে বলে নিজের মুখ বন্ধ রাখো আর এখান থেকে চলে যাও, এর আগে আমি আরো বেশি রেগে যাই। ক্রাউন প্রিন্স তো জুরনের এরকম রাগ দেখে একটু ভয় পেয়ে যায়, আর সে তাকে বলে আমি তো তোমার ভালোর জন্যই তোমার বিয়ের কথা বলছিলাম, এই বিষয়ে অবশ্যই একটু ভেবে দেখো, তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, পরে কথা হবে। যেসব কিছু বলে ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস জুরন দেখে তার ফাদারের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, এর জন্য সে তৎক্ষণাৎ তার ফাদারের কাছে চলে আসে আর বলে প্লিজ শান্ত হয়ে যাও, এটা তোমার শরীরের জন্য একদমই ভালো না। এম্পারার নিজের মেয়ের মুখে এসব কথা শুনে আফসোস করে বলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার, যদি তুমি ছেলে হতে তাহলে আমি তোমাকে নিউ এম্পারার বানিয়ে দিতে পারতাম, তোমার এই 2 ভাইয়ের লোভ তো অনেক বেশি বেড়ে গেছে, একবার যদি আমি মারা যাই তাহলে আমাদের রয়্যাল ফ্যামিলি অন্য সেক্টর হাতে চলে যাবে আর আমাদের ফ্যামিলি একা পাপেটের মতো কাজ করবে, জানি না আমি হ্যাভেনে গিয়ে নিজের এনসিস্টারকে কি মুখ দেখাবো। যেটাতে প্রিন্সেস জুরন নিজের ফাদারকে বলে তুমি এমনটা বলো না, এত তাড়াতাড়ি তো তুমি কিছুতেই মরবে না,
তোমার চিকিৎসা যতটা সম্ভব আমি করব, আর যেমনটা আমি তোমাকে প্রমিস করেছি, যতদিন আমি বেঁচে আছি আমি এমনটা কখনোই হতে দিব না যে যাতে আমাদের রয়্যাল ফ্যামিলির নাক কাটা যায়। এখন প্রিন্সেস জুরনের এসব কথা শুনে তার ফাদার তাকে বলে, তুমি এমন কিচ্ছু করো না, কারণ তুমি তোমার দুই ভাইয়ের থেকে কিছুতেই জিততে পারবে না। ওদের একজনের কাছে জিয়াও ট্রাইবের সাপোর্ট রয়েছে আর অপরজনের কাছে স্কাই বার্নিং সেক্টর। বরং আমি তো তোমাকে এটাই বলবো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি ইম্পেরিয়াল সিটি থেকে অনেক দূরে কোথাও চলে যেও, কারণ তোমার ভাইরা নিজের সুবিধার জন্য তোমাকেও ব্যবহার করতে পারে। আমার তো শুধু একটাই ইচ্ছে ছিল, যাতে আমার রয়্যাল ফ্যামিলি একটু পাওয়ারফুল হয়ে যায় আর আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, কিন্তু এখন আর সেই ইচ্ছে পুরো হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেসব শুনে প্রিন্সেস জুরন তার ফাদারকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। আর যেমনটা তুমি জানো, আমি পুরো কন্টিনেন্টে ট্রাভেল করেছি, আর ট্রাভেল করতে করতে আমার সাক্ষাৎ একটি ছেলের সাথে হয়েছে যে খুবই বিশেষ। আর আমার মনে হয় যদি সে আমাদেরকে সাপোর্ট করে এবং সামনে হতে চলা র্যাঙ্কিং কম্পিটিশনে যদি সে আমাদের পক্ষ থেকে ফাইট করে, তাহলে আমাদের ফ্যামিলি টপ 10-এ আসতে পারে। এম্পারার তো প্রিন্সেস জুরনের এসব কথা শুনে একটু খুশি হয়ে যায়, কিন্তু সে আফসোস করে বলে, র্যাঙ্কিং কম্পিটিশন আসতে তো এখন অনেক দেরি, আমার মনে হয় না আমি ততদিন বেঁচে থাকতে পারবো। যেটাতে প্রিন্সেস জুরন তার ফাদারকে বলে, তুমি শুধু রেস্ট করো আর বাকি সবকিছু আমি সামলে নিব। এটা বলে সে তার ফাদারকে ওখানে শুইয়ে দেয়। আর রুম থেকে বাইরে যাওয়ার আগে সে তার আঙ্কেলকে বলে, যতক্ষণ না আমি ফিরে আসছি আমি চাই তুমি ফাদারের ভালো করে দেখাশোনা করো। যেটাতে ওই আঙ্কেল বলে, আমার প্রাণী চলে যাক না কেন, আমি এম্পারারকে কিচ্ছু হতে দিব না। যেটা শুনে প্রিন্সেস জুরন সেখান থেকে বাইরে চলে যায়। তার সাথে সাথে সিন শিফট হয়ে ইঞ্চির ওপরে চলে আসে, যে এখন ব্রাদার সিকং এর সাথে ইনার প্যালেসের হ্যাভেনলি ওয়েপেন পাভেলিয়নে এসেছিল, যেখানে ব্রাদার সিকং ইউঞ্চিকে বলে, আমাদের ইনার প্যালেসে যখনই কোনো নিউ ডিসেবল আসে সে একেবারে এখানে আসার চান্স অবশ্যই পায়, যাতে সে এখান থেকে নিজের জন্য কোনো ওয়েপেন চুজ করতে পারে। ইউঞ্চি ব্রাদার সিকংকে বলে, ওয়েপেন সিলেক্ট করতে সে তেমন একটা ভালো নয়, কারণ আজকের আগে সে কোনো ওয়েপেন ইউজই করতো না। যেটাতে ব্রাদার সিকং বলে, তুমি এটা কি ধরনের কথা বলছো, তোমার নিজের কাছে এক ওয়েপেন রাখতেই হবে, কারণ এক ওয়েপেন ছাড়া মাস্টার কখনোই এক ওয়েপেনওয়ালা মাস্টারকে হারাতে পারবে না। যার পরে ব্রাদার সিকং সামন থেকে একটা তলোয়ার নিয়ে এসে ইউঞ্চিকে দেখায় আর বলে, 70% থেকে বেশি মিস্টিক মাস্টার তলোয়ারই ইউজ করে, কারণ এটা ইউজ করাও সহজ আর এটা টেকনিকেরও কোনো কমতি নেই। তাই আমার মনে হয় তোমার নিজের জন্য একটা তলোয়ারই চুজ করা উচিত। যেটা শুনে ইউঞ্চিও এর জন্য এগ্রি হয়ে যায়, কিন্তু তার ওই তলোয়ারটা একদমই পছন্দ ছিল না। যেটা দেখে ব্রাদার সিকং ইউঞ্চিকে বলে, এই জায়গায় ট্রু মিস্টিক স্টেজ থেকে শুরু করে স্পিরিচুয়াল মিস্টিক স্টেজ পর্যন্ত ওয়েপেন রয়েছে, তোমার যেটা পছন্দ হয় আমি তোমার জন্য সেটা নিয়ে যেতে পারি। যেটা বলে ব্রাদার সিকং ইউঞ্চির জন্য আরো একটি তলোয়ার নিয়ে আসে, যেটা প্রথমটার থেকে বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু ইউঞ্চির ওই তলোয়ারটাও তেমন একটা বেশি পছন্দ হয় না। আর সে ব্রাদার সিকংকে বলে, আমাকে নিজে থেকেই পছন্দ করতে দাও। এখন এটা বলে ইউঞ্চি সামনের দিকে গিয়ে ওখানে থাকা সমস্ত ওয়েপেনকে দেখতে লাগে, যেখানে সে একটা বক্সকে খুব অদ্ভুতভাবে গ্লো করতে দেখে, আর সেটার এনার্জিও সবার থেকে আলাদা ছিল। যেটা দেখে ইউঞ্চি ওই তলোয়ারকে নিজের কাছে নিয়ে আসে, যেটা এক ধরনের হেভি রুলার ছিল। ব্রাদার সিকং এই হেভি রুলার দেখে ইউঞ্চিকে বলে, এটার নাম হলো মাস্টার তলোয়ার, যেটা আর্থ মিস্টিক স্টেজের ওয়েপেন, আর আমি তোমাকে আগেই বলে দেই এটাকে কেউই সিলেক্ট করে না। যেটা শুনে তো ইউঞ্চি কিচ্ছু বুঝতে পারে না আর অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? যেটাতে ব্রাদার সিকং উত্তর দেয়, এই তলোয়ারের হিস্টোরি তো অনেক বেশি ভালো, কারণ এটাকে 1000 বছর আগে এক জেনারেল ইউজ করতো, যে ব্যাটেল ফিল্ডে এই তলোয়ার ইউজ করে নিজের সমস্ত শত্রুদের খতম করে দিয়েছিল। এখন এইটুকু কথা শুনেই তো ইউঞ্চির ওই হেভি রুলারের প্রতি আরো বেশি ইন্টারেস্ট চলে আসে। এর জন্য সে ওটাকে তোলার চেষ্টা করে, কিন্তু তোলার সময় সে বুঝতে পারে এই তলোয়ার তো অনেকটাই ভারী। সম্পূর্ণ পাওয়ার ইউজ করার পরেও ইউঞ্চি ওটাকে তুলতে পারছিল না। যেটাতে ব্রাদার সিকং বলে, এখন হয়তো তুমি বুঝে গেছো কিসের জন্য কেউ এই তলোয়ারকে সিলেক্ট করে না। এই তলোয়ার স্পেস থেকে পড়া এক মিটিওরের সাহায্যে বানানো হয়েছে, আর এটার ওয়েট 3900 কিলোরও ওপরে। তাই ব্রাদার সিকং ইউঞ্চিকে বলে, তোমার এই তলোয়ার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, এটার ওজন অনেকটাই বেশি, আর এটা ইউজ করে তুমি কখনোই একসাথে অনেক শত্রুকে হারাতে পারবে না। ইউঞ্চি ব্রাদার সিকং এর সমস্ত কথা শুনে একটু হেসে বলে, আমার এই তলোয়ারই খুব পছন্দ হয়েছে আর আমি এটাই চুজ করছি। যেটা শুনে তো ব্রাদার সিকং এর একটা ঝটকা লাগে, কিন্তু সে ইউঞ্চির সিদ্ধান্তের বিপক্ষে যেতে পারতো না। এখন এরপরে আমরা দেখি ব্রাদার সিকং এ সমস্ত কথা নিজের মাস্টারকে বলে দিয়েছিল, যেখানে এল্ডার বুশেন ইউঞ্চির এ সমস্ত কথা শুনে ওর ওপরে আরো বেশি পরিমাণে ইন্টারেস্ট দেখাতে লাগে। আর সে ধীরে বলে, জানি না, এই ছেলের মধ্যে আমার কোনো একটা বিশেষ ব্যাপার মনে হচ্ছে। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে ইউঞ্চি নিজের সমস্ত পাওয়ার ইউজ করে হেভি রুলারকে প্র্যাকটিস করার চেষ্টা করছিল, কিন্তু সেটাতে সাকসেসফুল হয় না। ওই সময় জেসমিন বাইরে চলে আসে, যেখানে ইউঞ্চি নিজের হেভি রুলারের বিষয়ে জেসমিনকে বলে, দেখো আমি কি সিলেক্ট করেছি, এটা দেখতে কতটা সুন্দর না?
যেটা শুনে জেসমিন ইউনচিকে বলে তুমি এই হেভি রুলার কেন চুজ করেছো, এর জন্য কি যে এর র্যাঙ্ক হাই ছিল? যেটাতে ইউনচি বলে না, আসলে যখন আমি এই তলোয়ারের কাছে গিয়েছিলাম তখন এটার ভিতর থেকে আমার একটা অদ্ভুত ফিলিং আসছিল, তার সাথে সাথে আমার মনে হয় এই হেভি রুলার আমাকে খুব ভালো মতো স্যুট করে। যেটা শুনে জেসমিন অবাক হয়ে যায়। অন্যদিকে ইউনচি বলে এটা এক হেভি রুলার মানে গার্জিয়ান শর্ট, যেটাকে আমি খুব ভালো মতো প্র্যাকটিস করব, যাতে আমি যতটা সম্ভব এটাকে মাস্টার করতে পারি। আর আমি এটার ইউজ করে নিজের এক স্ট্রাইকের সাহায্যে হাজারো শত্রুকে নকডাউন করে দিব। যতক্ষণ এই হেভি রুলার আমার কাছে থাকবে আমি নিজের আপনজনদেরকে প্রোটেক্ট করতে পারবো। জেসমিন ইউনচির এ সমস্ত কথা যত শুনছিল সে আরো বেশি অবাক হয়ে যাচ্ছিল, কারণ এ সমস্ত কথা সে আগেও শুনেছিল। কিন্তু ইউনচি এইটুকুতেই থেমে থাকে না, সে বলে এই তলোয়ার প্র্যাকটিস করতে করতে আমার পুরো জীবনই কেটে যাক না কেন, আমার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি সে সমস্ত কিছু পার করে এটাকে খুব ভালো মতো মাস্টার করব। এসব কিছু শুনে জেসমিন ইউনচিকে বলে তোমার এই সমস্ত রিজন, তোমার ভাবনা ঠিক আমার ব্রাদারের মতো। ইউনচি জেসমিনের এই কথা শুনে তাকে জিজ্ঞেস করে তোমার ব্রাদারও কি হেভি রুলার ইউজ করতো? যেহেতু জেসমিনে বলে ও কখনোই এটাকে হেভি রুলার বলতো না, বরং সে এটাই বলতো যে এটা একটা গার্জিয়ান শর্ট আর আমি এটা ইউজ করি যাতে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। এসব কিছু বলে জেসমিনের নিজের ব্রাদারের কথা মনে পড়ে যায়, আর সে ইউনচিকে বলে আমার ব্রাদার আমার মা এবং আমার জন্য সবকিছু করতে পারতো, আর ও হেভি রুলারকে খুব ভালো মতো মাস্টার করে নিয়েছিল। আমি যখন ওকে দেখতাম ওর প্রতি আমার এক আলাদাই বিশ্বাস ছিল। যদি ও নিজের তলোয়ার হাওয়ায় তুলতো আমি জানতাম ও চাইলে পুরো আকাশকেও কেটে ফেলতে পারে। ওর প্রতি আমার এক অন্ধ বিশ্বাস ছিল, আর ও ছিল নিজের হেভি রুলারের সাথে একদম পারফেক্ট। ইউনচি জেসমিনের এ সমস্ত কথা শুনে বলে মনে হচ্ছে তোমার ভাই এক খুবই ভালো পার্সন, যদি কখনো আমি সুযোগ পাই তাহলে আমি ওর বন্ধু হতে চাইবো। যেটা শুনে জেসমিন ইউনচির কাছে এসে বলে তুমি কি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তুমি এই হেভি রুলার ইউজ করতে চাও? আর তোমার যে সিদ্ধান্ত রয়েছে তুমি কি সবসময় সেটাতে অটল থাকবে? যেটাতে ইউনচি বলে যখন আমি একবার কোনো ডিসিশন নিয়ে নেই তাহলে আমি সেটা থেকে কখনোই পিছপা হই না। এখন ইউনচির এই সমস্ত কথা শুনে জেসমিন তাকে বলে ঠিক আছে, আজকের পরে আমি তোমাকে শেখাবো দ্য গ্রেট দাও বুদ্ধা টেকনিক। ইউনচি এই টেকনিকের কথা শুনে অবাক হয়ে বলে এটা কি জিনিস? যেটাতে জেসমিন উত্তর দেয় এটা এক এনশিয়েন্ট গডের মিস্টিক স্কিল, ঠিক তোমার ডেভিল গডের মতো। আমার ব্রাদার নিজের জীবন রিস্কে ফেলে এই গ্রেট দা বুদ্ধা টেকনিক শিখেছিল, যার পরেই সে হেভি রুলারকে ভালো মতো মাস্টার করতে পেরেছিল। তার সাথে সাথে জেসমিন ইউনচিকে বলে এই টেকনিকের সাহায্যে তোমার নর্মাল বডিও এক ডিভাইন বডিতে বদলে যাবে। এসব কিছু শুনে ইউনচি তো গ্রেট দা বুদ্ধা টেকনিককে প্র্যাকটিস করার জন্য খুবই এক্সাইটেড ছিল। অন্যদিকে জেসমিন ইউনচিকে বলে এই টেকনিকের টোটাল 12 লেভেল রয়েছে, যদি তুমি এর প্রথম লেভেলকেও শিখে ফেলো তাহলে তুমি হেভি রুলারকে মোটামুটি ভালো করে ইউজ করতে পারবে, কারণ তখন তোমার হাতে এত বেশি পরিমাণে পাওয়ার চলে আসবে যে তুমি 4000 কিলোর তলোয়ারকেও সহজেই তুলতে পারবে। আর যখন তুমি এর সেকেন্ড লেভেলে এন্টার করবে তখন তোমার মধ্যে 8000 কিলোরও বেশি ওজনের তলোয়ার মুভ করার ক্ষমতা চলে আসবে। এর মানে তুমি এখন বুঝতে পারছো প্রত্যেকটা লেভেলে তোমার পাওয়ার কত বেশি পরিমাণে বেড়ে যাবে। যার পরে জেসমিন ইউনচির মাইন্ডে দ্য গ্রেট দাও বুদ্ধা টেকনিক দিয়ে দেয়, যেখানে সে ইউনচিকে বলে আমি এই টেকনিক তোমাকে দিয়ে দিলাম, এখন এটাকে কাল্টিভেট করা তোমার ওপর। জেসমিনের এই কথা শুনে ইউনচি যখনই নিজের সোল সিতে যায় তো সে দেখতে পায় সেখানে তো চারিপাশে ফগ ছড়িয়ে রয়েছে। ইউনচি কিচ্ছু বুঝতে পারছিল না যে সে এই টেকনিকের প্রথম লেভেলকে কিভাবে আনলক করবে, কারণ চারিদিকে ফগ থাকার কারণে সে কিচ্ছু দেখতে পারছিল না। তার সাথে সাথে ওর এমনটা ফিল হচ্ছিল যে যেন ও ওপর থেকে পড়ে যাচ্ছে। এরপরে ইউনচি নিজের সোলসি থেকে বাইরে চলে আসে, যেখানে জেসমিন তাকে বলে তোমার এত তাড়াহুড়ো করা একদমই ঠিক না। আমার ব্রাদার যে একটা পারফেক্ট ওরিয়ার ছিল তাকেও এই টেকনিকের ফার্স্ট লেভেল অ্যাচিভ করতে 35 দিনেরও বেশি সময় লেগেছিল, আর এমনিতেই তুমি আমার ভাইয়ের থেকে অনেক বেশি দুর্বল, তাই তোমার তো ওর থেকেও বেশি সময় লাগবে। এখন জেসমিন এসব কিছু বলছিলই কি তখনই বাইরে থেকে জুরনের আওয়াজ আসে, যেটা শুনে জেসমিন তৎক্ষণাৎ পয়জন পারলে ফিরে যায়। এরপরে ইউনচিও গিয়ে দরজা খুলে ফেলে আর সে জুরনের সাথে বসে চা পান করতে লাগে, যেখানে জুরন সবার প্রথমে ইউনচিকে কংগ্রাচুলেশন বলে, কারণ সে জানতে পেরে গিয়েছিল ইউনচি ইনার প্যালেসের একটা ডিসাইবল হয়ে গেছে। যেটাতে ইউনচি জুরনকে বলে এর জন্য তো আমার তোমাকে ধন্যবাদ বলা উচিত, কারণ যদি তুমি না থাকতে তাহলে এসব কিছু কখনোই পসিবল হতো না। এটা শুনে জুরন বলে ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার ব্রাদার ইকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করা একদমই ঠিক হয়নি। যেটাতে ইউনচি অনেক বেশি কনফিডেন্ট হয়ে বলে তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ব্রাদার নিজের জন্য বিপদ ডেকে এনেছে। এখন ইউনচিকে এত বেশি কনফিডেন্ট দেখে জুরনও তাকে ডিমোটিভেট করে না, যার পরে সে ইউনচিকে একটা জেড লকেট দিয়ে বলে তোমার যখনই কোনো জিনিসের প্রয়োজন পড়বে তুমি এটার সাহায্যে আমাকে ডেকে নিও, আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসবো। যেটা শুনে ইউনচিও ওই জেড লকেটকে নিজের কাছে রেখে দেয়। এরপরে আমরা দেখি জুরন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইউনচি তাকে আটকে বলে জুরন তোমাকে দেখে একটু টেন্স মনে হচ্ছে,
আমি কি জানতে পারি এর পিছনের কারণ কি? যেটাতে জুরন উত্তর দেয়, তুমি তো নিশ্চয়ই জানবে আমার ফাদারের শরীর খুবই খারাপ, আর এই কারণেই আমি একটু মনমরা আছি। এটা শুনে ইউনচি জুরনকে বলে, মনে হচ্ছে তুমি ভুলে গেছো আমি এক খুবই ভালো ডাক্তার, আমাকে এখনই নিজের ফাদারের কাছে নিয়ে চলো, আমি ওনার চিকিৎসা করে দিব। কিন্তু জুরন ইউনচির সামনে নিজের রিয়েল আইডেন্টিটি শো করতে চাচ্ছিল না। এর জন্য সে ইউনচিকে মানা করে বলে, আমার ফাদারকে অনেক বড় বড় ডাক্তাররা চেক করছে, তাই আমি চাই না তুমি আরো কোনো নতুন ঝামেলায় পড়ো, বরং এখন তোমাকে নিজের কাল্টিভেশনের উপরে ধ্যান দেওয়া উচিত। এটা বলে জুরন সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে ইউনচি ব্রাদার সিকং এর সাথে মিস্টিক এনার্জি টাওয়ারের কাছে এসেছিল। ইউনচি ওখানে আসার সাথে সাথেই আশেপাশের এনার্জি অনুভব করে অনেক বেশি শক হয়ে যায়, যেটাতে ব্রাদার সিকং ইউনচিকে বলে, এটা আমাদের ইনার প্যালেসের মিস্টিক এনার্জি টাওয়ার, আর এখানে এনার্জি বেশি হওয়ার কারণে কাল্টিভেশন স্পিডও অনেক বেশি বেড়ে যায়। এটা জেনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়, যার পরে ব্রাদার সিকং ইউনচিকে টাওয়ারের ভিতরে নিয়ে যায়, যেখানে ইউনচি এক অনেক বড় ক্রিস্টাল দেখতে পায়, যেই জায়গায় কিছু ওরিয়ারের নাম ছিল। যেটা দেখে ইউনচি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটাই কি সেই তিয়ান জুয়ান লিস্ট যেখানে পুরো চ্যাংফ্যাং মিস্টিকা প্যালেসের টপ 100 ডিসাইবলের নাম লেখা আছে? যেটাতে ব্রাদার সিকং বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। অন্যদিকে ইউনচি ওখানে কোরিয়ারের বিষয়ে পড়ে, যার বয়স কেবল 17 বছর ছিল, কিন্তু তারপরও সে হ্যাভেনলি মিস্টিক স্টেজের লেভেল 2-তে পৌঁছে গিয়েছিল। এই বিষয়টা তো ইউনচিকে অনেক বেশি সারপ্রাইজ করে, যেটাতে ব্রাদার সিকং ইউনচিকে বলে, এই পুরো চ্যাংফ্যাং একাডেমিতে অনেক রেয়ার জিনিয়াস রয়েছে, আর এই ছেলের নাম হলো জু চ্যান, যে স্কাই বার্নিং সেক্টর লিডারের ছেলে, আর এই অনেক বেশি অ্যারোগেন্ট, কিন্তু তার সাথে সাথে অনেক বেশি পাওয়ারফুল। এভাবেই ব্রাদার সিকং ইউনচির সাথে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল, যেখানে সে ইউনচির ফেস দেখে বলে, আমি বুঝতে পারছি তুমি অনেক বেশি অবাক হচ্ছ যে এত বড় বড় সেক্টরের লোকেরা এই চ্যাংফ্যাং একাডেমিতে কি করছে। তো আমি তোমাকে বলে দেই, প্রত্যেক জিনিয়াসই এখানে আসতে চায়, কিন্তু চ্যাংফ্যাং একাডেমির রয়্যাল ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম চলছে, যেমন কি ফার্স্ট প্রিন্স, সেকেন্ড প্রিন্স এবং থার্ড প্রিন্সের মধ্যে সিংহাসনের জন্য ফাইট হচ্ছে। যেসব কিছু বলে ব্রাদার সিকং ইউনচিকে একটা রুমের বাইরে নিয়ে আসে, যেখানে ওই রুমের ভিতরে ঢোকার সাথে সাথে ইউনচি দেখতে পায় তার আশেপাশে তো অনেক বেশি পরিমাণে মিস্টিক এনার্জি রয়েছে। জ্যাসমিনও এই এনার্জি অনুভব করে তৎক্ষণাৎ বাইরে চলে আসে, আর সে ইউনচিকে বলে, এই জায়গা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণরূপে আইসোলেটেড, এর মানে যদি তুমি এই জায়গায় কাল্টিভেশন করো তাহলে এটা তোমার জন্য খুবই লাভজনক হবে। যেটা শুনে ইউনচি তৎক্ষণাৎ ওই জায়গায় বসে কাল্টিভেশন করা শুরু করে দেয়, যাতে সে ওখানকার মিস্টিক এনার্জি ইউজ করে গ্রেট দ্য বুদ্ধা টেকনিকের ফার্স্ট লেভেলকে অ্যাচিভ করতে পারে। এরপরে আমাদেরকে ইউনচির সোলসি দেখানো হয়, যেখানে ইউনচি একটা শ্যাডোকে দেখতে পায়, যে ইউনচিকে জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যি সত্যি দ্য গ্রেট দ্য বুদ্ধা টেকনিক শেখার জন্য রেডি? যেটাতে ইউনচি উত্তর দেয়, হ্যাঁ আমি এর জন্য সবকিছু করতে পারি, কারণ আমি নিজেকে পাওয়ারফুল বানাতে চাই, যাতে আমি ওইসব লোকেদেরকে প্রোটেক্ট করতে পারি যাদেরকে আমি ভালোবাসি। এটা শুনে ওই শ্যাডো ইউনচিকে বলে, ঠিক আছে তাহলে আমাদের তোমার লাইফকে আরো একবার দেখতে হবে। যেটা বলার সাথে সাথে ইউনচির সমস্ত লাইফ আবারও তার সামনে চলে আসে, যেখানে ইউনচি যখন শুধু 3 দিনের ছিল তখন তার প্যারেন্টস তাকে ছেড়ে দেয়। ইউনচির মাস্টারই তাকে ছোট থেকে বড় করেছে। এরপরে আমরা জানতে পারি ইউনচির একটা লাভার ছিল, যাকে কিছু লোকেরা তার কাছ থেকে কেড়ে নেয়। এখন নিজের লাভারকে মরতে দেখে ইউনচি একদম ভেঙে পড়ে। তার সাথে সাথে আমাদেরকে ইউনচির শেষ দিনও দেখানো হয়, যেখানে ইউনচির মৃত্যু ঘটে, আর সে অপর একটি বডিতে রিইনকার্নেট হয়। কিন্তু এখানেও সে একটুকু শান্তি পায়নি। রিইনকার্নেট হওয়ার সাথে সাথেই বিভিন্ন ধরনের প্রবলেম ওকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। ওর নিজের সেক্টরের লোকেরাই ওকে সেক্টর থেকে বাইরে বের করে দেয়, কিন্তু এরপরও ইউনচির প্রবলেম একটুকু কম হয় না। অন্যদিকে ওই শ্যাডো ইউনচিকে বলে, হতে পারে তোমার আবারও জন্ম হয়েছে, কিন্তু তোমার প্রবলেম কিছুতেই তোমার পিছু ছাড়ছে না। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আরো একটি সুযোগ দিতে পারি। যেটা বলে সেই ইউনচির সামনে একটা ডোর ক্রিয়েট করে, আর বলে, যদি তুমি এই দরজা পার করে নাও তাহলে তোমার জীবনের সমস্ত প্রবলেম খতম হয়ে যাবে, আর তুমি একটা নর্মাল জীবনযাপন করতে পারবে। কিন্তু ইউনচি ওই দরজার অপর পাশে যায় না, বরং সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়, আর বলে, এত প্রবলেমের কারণে আজকে আমি এতটা পাওয়ারফুল হয়েছি, আর এইসব প্রবলেম ফেস করেই আমি নিজেকে আরো পাওয়ারফুল তৈরি করব, যাতে আমি নিজের আপনজনদেরকে প্রোটেক্ট করতে পারি। এই সমস্ত কথা শুনে ওই শ্যাডো হেসে বলে, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো, আর এখন তুমি সম্পূর্ণরূপে তৈরি আমার দ্য গ্রেট বুদ্ধা ডাউট টেকনিক শেখার জন্য। যেটা বলার সাথে সাথেই আমরা দেখি ইউনচির আশেপাশে ধীরে ধীরে করে এনার্জি একত্রিত হতে লাগে, যেটা ইউনচির বডিকে ট্রান্সফর্ম করছিল। বাইরে থাকা জ্যাসমিন ইউনচিকে এমনটা করতে দেখে বলে, শুধু 3 দিনই হয়েছে ইউনচি এই টেকনিকের ফার্স্ট লেভেলকে আনলক করে ফেলেছে, এটা তো খুবই অবাক করার মতো বিষয়। যেটা শুনে আচমকা ইউনচি তার চোখ খুলে ফেলে, আর সে জ্যাসমিনকে জিজ্ঞেস করে, এত দ্রুত 3 দিন কিভাবে কেটে গেল? যেটাতে জ্যাসমিনে বলে, তুমি তো কাল্টিভেশন করছিলে, তাই তুমি হয়তো খেয়াল করোনি। তার সাথে সাথে জ্যাসমিন ইউনচিকে কংগ্রাচুলেশন বলে, কারণ ইউনচি নিজের লেভেলকেও ব্রেক থ্রু করে নিয়েছিল।
আর সে এখন ট্রু মিস্টিক স্টেজের লেভেল 1-এ পৌঁছে গেছে। এটা শুনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু যখনই সে নিজের জায়গায় উঠে দাঁড়ায় ওর মাথা ঘোরাতে লাগে, যেটাতে জেসমিন ইউনচিকে বলে এখনকার মতো তোমার বডির কাল্টিভেশন এতটা হাই নয় যে তুমি গ্রেট দ্য বুদ্ধা টেকনিকে কন্ট্রোল করতে পারো। এর জন্য তোমার বডির অনেক বেশি পরিমাণ মিস্টিক পাওয়ার ইউজ হয়ে গেছে আর তুমি দুর্বল ফিল করছো। এখন এই এনার্জিকে আবারও রিস্টোর করার জন্য তোমাকে ইভিল ব্লাড ক্রিস্টালের প্রয়োজন পড়বে, আর ওগুলো রিফাইন করার পরে তুমি আবারও ঠিক হয়ে যাবে। ইউনচি জেসমিনের এই সমস্ত কথা শুনে বলে ঠিক আছে, কিন্তু আমি ওই ক্রিস্টাল কোথায় পাবো? অন্যদিকে সিন শিফট হয়ে লর্ড কিং এর উপরে চলে আসে, যাকে ব্রাদার সিকং এসে সবকিছু বলে দিয়েছিল যে কিভাবে ইউনচি কয়েকদিন ধরেই ওই টাওয়ারের মধ্যে রয়েছে। এদিকে আমাদেরকে ইউনচিকে দেখানো হয় যে এখনো মিস্টিক টাওয়ারে বসে কাল্টিভেশন করছিল, যার কারণে তার বডি অনেক বেশি পরিমাণে মিস্টিক পাওয়ারকে স্টোর করে নেয় আর তার বডি ওভারলোড হয়ে যায়। এখন এর আগে ওই সমস্ত এনার্জি ইউনচির বডিকে ব্লাস্ট করতে পারত, কিন্তু তখনই আচমকা ফিনিক্স ব্লাড লাইন অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা ইউনচির বডিতে থাকা সমস্ত মিস্টিক পাওয়ারকে রিফাইনে করে ইউনচির বডিকে কন্ট্রোল করতে সাহায্য করে, আর এভাবে ইউনচির প্রাণ বেঁচে যায়। যেটা দেখে জেসমিন ইউনচিকে বলে এবার তোমার কপাল খুবই ভালো ছিল যে ফিনিক্স ব্লাড লাইনের কারণে তোমার প্রাণ বেঁচে গেছে, তার সাথে সাথে তুমি গ্রেট দ্য বুদ্ধা টেকনিকের 7 লেভেলকেও অ্যাচিভ করে নিয়েছো। কিন্তু আমার মনে হয় না তোমার এখন আরও কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করা উচিত, কারণ এমনটা করলে তুমি মারা যেতে পারো। সবার প্রথমে তোমার ওই ইভিল ব্লাড ক্রিস্টালগুলো খোঁজা দরকার, যার পরে তুমি এটাকে আবারও প্র্যাকটিস করো। এদিকে ইউনচি তো এটা জেনে অনেকে বেশি খুশি হয়ে যায় যে সে গ্রেট দ্য বুদ্ধা টেকনিকের 2nd লেভেলে পৌঁছে গেছে। অন্যদিকে জেসমিন ইউনচিকে একটা ড্যাগার দেয় আর বলে এটার সাহায্যে তুমি নিজের বডিতে কাট লাগিয়ে দেখো, যেটা শুনে ইউনচিও ঠিক এমনটাই করে। আর সে জানতে পারে তার বডি তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, একটা নর্মাল ব্লেডে তার বডিকে কাট করতে পারছে না। এটা দেখে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি ইউনচি মিস্টিক টাওয়ারের ভিতর থেকে বাইরে চলে আসে, যেখানে তার সাক্ষাৎ ইউনবার সাথে হয়। ইউনভা তো ইউনচির সাথে দেখা করে অনেক বেশি খুশি ছিল, যেটাতে ইউনচি তাকে জিজ্ঞেস করে তোমার কাল্টিভেশন কেমন চলছে। এটা শুনে ইউনভা মিথ্যে বলে যে এখানে সবাই খুব ভালো, সবাই আমাকে খুব সাপোর্ট করে। ইউনচি প্রথমে তো ওর কথা বিশ্বাস করে নিচ্ছিল, কিন্তু তখনই সে ইউনভার বডিতে এক ইনজুরি দেখতে পায়। এর জন্য সে জিজ্ঞেস করে আমাকে বলো তোমার সাথে এমনটা কে করেছে। এখন এটাতে ইউনভাকেও ইউনচিকে সমস্ত সত্যিটা বলে দিতে হয়, যার পরে আমরা দেখতে পাই ইউনভা ইউনচিকে নিয়ে ওই সমস্ত স্টুডেন্টদের কাছে চলে আসে, যেখানে এখনো তারা ইউনভাকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল ইউনভা তো দেখতে একটা মোটা ষাঁড়ের মতো, কিন্তু ও খুবই দুর্বল, ওর কাছে যতগুলো পিল ছিল আমরা সবগুলো নিয়ে নিয়েছি। পরের বার যদি ওর সাথে আমাদের আবারও দেখা হয় তাহলে ওর কাছে বাকি যা যা জিনিস আছে আমরা সেগুলো কেড়ে নিব। ইউনচি ওদের এ সমস্ত কথা শুনে অনেক বেশি রেগে যায়। এর জন্য সে হঠাৎ করে দরজা খুলে ভিতরে চলে আসে, আর সে ওখানে থাকা স্টুডেন্টদেরকে শুধু একটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে তোমরাই কি ইউনভাকে বুলি করেছো। যেটা শুনে ওরা যখনই হ্যাঁ বলে ইউনচি জাম্প করে ওদের সবাইকে মারা শুরু করে দেয়, যেটাতে ওই স্টুডেন্টরাও রেগে ইউনচির ওপরে হামলা করে। কিন্তু এই বিষয়টা তো আমরা খুব ভালো করেই জানি যে ইউনচির বডি এখন অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে, তাই ওর ওপরে না কোনো তলোয়ারের প্রভাব পড়ছিল না কোনো মারের। এর জন্য ইউনচি খুব সহজেই ওখানে থাকা স্টুডেন্টদেরকে রীতিমতো ধোলাই দেয়। যেখানে একটা স্টুডেন্ট ইউনচিকে বলছিল আমার থেকে দূরে থাকো, আমি ব্ল্যাক মুন চেম্বারের একটা মেম্বার, যদি আমার কিচ্ছু হয়ে যায় তাহলে ওরা তোমাকে জীবিত ছাড়বে না। এখন ব্ল্যাক মুন চেম্বারের নাম শুনে ইউনচি সারপ্রাইজ হয়ে জিজ্ঞেস করে যে ব্ল্যাক মুন চেম্বার কি এখানেও রয়েছে, যেটাতে ওই স্টুডেন্ট বলে হ্যাঁ, ব্ল্যাক মুন চেম্বার প্রত্যেক সিটিতেই আছে। এখন ওই স্টুডেন্ট ভাবছিল ইউনচি হয়তো তাকে ভয় পাচ্ছে, কিন্তু ইউনচি তাকে জিজ্ঞেস করে আমি তোমার উপরে বিশ্বাস কিভাবে করব যে তুমি ব্ল্যাক মুন চেম্বারের এক মেম্বার। যেটা শুনে ওই স্টুডেন্ট তৎক্ষণাৎ নিজের কাছ থেকে একটা টোকেন বাইরে বের করে ইউনচিকে দেখাতে লাগে, আর সে বলে মনে হচ্ছে এটা দেখে তোমার হাওয়া টাইট হয়ে গেছে। কিন্তু এটা তো শুধু ওই স্টুডেন্টের একটা ভুল ধারণা ছিল, কারণ ইউনচি ওকেও মেরে ওর কাছ থেকে ওই টোকেন কেড়ে নেয়, যার পরে সে দরজা খুলে বাইরে চলে আসে। আর বাইরে আসার পরে ইউনচি ইউনভাকে বোঝায় যে এই দুনিয়া খুবই নিষ্ঠুর, তোমার নিজেকে পাওয়ারফুল বানাতেই হবে, পাওয়ার ছাড়া কেউ এই দুনিয়া শান্তিতে থাকতে পারে না। এটাতে ইউনভা ইউনচিকে বলে আমি আগে নিজের সম্পূর্ণ চেষ্টা করব, আর আমি তোমাকে আর কখনোই নিরাশ করব না। এখন এটা বলে ইউনভা সেখান থেকে প্র্যাকটিস করার জন্য চলে যায়, কিন্তু ইউনচি এখনো ইউনভার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, যেটাতে জেসমিন ইউনচিকে বলে যে ইউনভা কখনোই বেশি পাওয়ারফুল হতে পারবে না, ওর কাছে গ্রেট এম্পায়ারের মিস্টিক বোনস তো রয়েছে, কিন্তু ওর কাছে কোনো লক্ষ্য নেই। এর জন্য ওর নিজেকে পাওয়ারফুল বানাতে অনেক বেশি পরিশ্রম করতে হবে। যার পরে আমরা দেখি ইউনচি ব্ল্যাক মুন চেম্বারে চলে আসে, যেটা এক ধরনের ট্রেজার হাউস ছিল, আর সে খুব সহজেই ওই জায়গায় ইভিল ব্লাড ক্রিস্টাল পেয়ে যায়। কিছুক্ষণ পরে ওনার ইউনচির কাছে এসে বলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হলো। যেটাতে ইউনচি উত্তর দেয় কোনো ব্যাপার না, আমি তো শুধু এখানে এই ইভিল ব্লাড বার্নিং ক্রিস্টাল নিতে এসেছিলাম।
এখন ইউনচির মুখে এটা শুনে ওখানকার ওনার সারপ্রাইজ হয়ে বলে, আপনি এটা কি করে জানলেন যে এই বক্সের ভিতরে ব্লাড বার্নিং ক্রিস্টাল রয়েছে? যেটাতে ইউনচি বলে, আপনি এমনটা মনে করেন যে আমার সেন্স করার ক্ষমতা অনেকটাই বেশি, আমি যে কোনো জিনিসকে শুধু টাচ করেই বলে দিতে পারবো ওটা কি। যখন আমি এখানে এসেছিলাম তখনই এই বক্সের ভিতর থেকে আমি ব্লাড বার্নিং ক্রিস্টালের স্মেল পেয়ে যাই। এখন এসব কিছু শুনে তো ওই ওনার অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তার সাথে সাথে সেই ইউনচিকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন যে আমি আপনাকে এই ক্রিস্টাল বিক্রি করতে পারবো না, এটা শুধু আমাদের মেম্বাররাই কিনতে পারবে। এখন এটা শুনে ইউনচি তৎক্ষণাৎ ওই স্টুডেন্টের কাছ থেকে নেওয়া টোকেন ওই ওনারকে দেখিয়ে দেয়, যেটাতে ওই ওনারের মনে হয় ইউনচি হয়তো ওদের ব্ল্যাক মুন চেম্বারের এক মেম্বার। এর জন্য সে ইউনচিকে ওই ইভিল ব্লাড বার্নিং ক্রিস্টাল দিয়ে দেয়। ইউনচি ওগুলো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, যেখানে রাস্তায় এক বিউটিফুল মেয়ের সাথে তার দেখা হয়, যার নাম চুই চ্যান। ইউনচি প্রথমবার দেখাতেই মিস চুইনের সুন্দরতায় হারিয়ে যায়। অন্যদিকে জেসমিন তাকে বলে, আব্বে ঠার্কি ছেলে, আমার মনে হয় না তোমার ওই মেয়ের বিষয়ে বেশি ভাবা উচিত, কারণ ওই মেয়ে তোমার থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল। তোমার এবং ওর দুনিয়া দুটো একদমই আলাদা। ও এক লেভেল 10-এর মিস্টিক ওরিয়ার, আর ও খুব দ্রুত কিং মিস্টিক স্টেজে পৌঁছে যাবে। আমার মনে হয় না তোমার ওর স্বপ্ন দেখা উচিত। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, দেখো তো একবার আমি কত বেশি হ্যান্ডসাম, এর জন্য যদি আমি চাই তাহলে যে কোনো সুন্দরী পরীকে আমি নিজের জালে ফাঁসাতে পারি। যেটাতে তো জেসমিনের ইউনচির ওপর একটুকু বিশ্বাস হয় না। অন্যদিকে ইউনচিও সেখান থেকে চলে যাচ্ছিল কি তখনই পিছন থেকে মিস চুইনের আওয়াজ আসে, যে ইউনচিকে থামতে বলে। যেটা শুনে ইউনচিও পিছনের দিকে ঘুরে যায়, যেখানে মিস চুইন ইউনচিকে বলে, আমি জানি তুমি ইভিল ব্লাড বার্নিং ক্রিস্টাল কিনেছো, কিন্তু আমার ওগুলো তোমার থেকেও বেশি প্রয়োজন। এর জন্য আমি তোমাকে ওগুলোর বদলে ডাবল টাকা দিতেও রাজি। এখন ইউনচি মিস চুইনের এই সমস্ত কথা শুনে তাকে ইমপ্রেস করার জন্য বলে, তোমার এই অফার তো অনেক বেশি ভালো, আমি তোমাকে এটা বিক্রিও করে দিতাম, কিন্তু আমি তোমাকে এটাই বলবো যে এই ক্রিস্টালগুলো নিয়ে তোমার কোনো লাভ হবে না, এটা তোমার বডিতে থাকা পয়জনকে কিছুতেই খতম করতে পারবে না। যেটা শুনে তো মিস চুইন অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে ইউনচিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমার বডিতে পয়জন রয়েছে? যেটাতে ইউনচি ফ্লেক্স করে বলে, আমার মনে হচ্ছে তুমি কিছুদিন আগে এক পয়জনিয়াস মিস্টিক বিস্টের সাথে ফাইট করেছো, যার কাছে আইস অ্যাট্রিবিউশন ছিল, আর ওই পয়জন বিস্টকে মেরে ফেলার কারণে ওই বিস্টের আইস পয়জন তোমার বডিতে এন্টার হয়ে যায়। কিন্তু আমাকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে এই আইস পয়জনের চিকিৎসা করা অনেক বেশি মুশকিল, আর তুমি এই ক্রিস্টালগুলো দিয়ে তো সেটা কিছুতেই ঠিক করতে পারবে না, তোমার কাছে সময়ও খুব অল্প রয়েছে। মিস চুইন ইউনচির সমস্ত কথা শুনে তাকে বলে, তুমি আসলে কে? যেটাতে ইউনচি উত্তর দেয়, আমি চ্যাংফ্যাং একাডেমির একটা নর্মাল ডিসেবল, কিংবা তুমি এটাও বলতে পারো যে আমার দ্বিতীয় আইডেন্টিটি হলো আমি এক খুব ভালো ডাক্তার। এখন মিস চুইন ইউনচির কথা ইমপ্রেস না হওয়ার বদলে বলে, তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি কি আমাকে ইভিল ব্লাড বার্নিং ক্রিস্টালগুলো বিক্রি করবে কি না। যেটাতে ইউনচি বলে, এখনকার মতো আমার এই ক্রিস্টালগুলো বিক্রি করার কোনো ইচ্ছে নেই। যেটা বলে ইউনচি সেখান থেকে চলে যায়। এটা দেখে জেসমিন ইউনচিকে বলে, তুমি এত দ্রুত এখান থেকে চলে কেন যাচ্ছ? তুমি ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলতে পারতে। কিন্তু ইউনচি জেসমিনকে বলে, তুমি এ বিষয়ে ভেবো না, ওই মেয়ে নিজে থেকেই আমার পিছনে আসবে। যেই কথা ইউনচির একদম ঠিক ছিল। যখনই ইউনচি নিজের রুমে এন্টার করে, মিস চুইন আগে থেকেই ওখানে প্রেজেন্ট ছিল, আর সে ইউনচিকে বলে, যদি আমার পয়জনকে ঠিক করতে তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে প্রমিস করছি ফিউচারে আমি এর জন্য তোমাকে অনেক বড় পুরস্কার দিব। ইউনচি তো পুরস্কারের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তার সাথে সাথে সে বলে, আমার 3টে শর্ত রয়েছে, যদি তুমি সেগুলো মেনে নাও তাহলে আমি তোমার চিকিৎসা করে দিব। যেটাতে মিস চুইন ইউনচিকে জিজ্ঞেস করে, কেমন শর্ত? তো ইউনচি সবার প্রথমে বলে, আমি চাই তুমি আমাকে নিজের নাম বলো। কিন্তু মিস চুইন তো নিজের নাম বলতে পরিষ্কার মানা করে দেয়। এটাতে ইউনচি বলে, এমনটা তো করো না, আমি তোমার চিকিৎসা করে তোমার প্রাণ বাঁচাবো, তারপরেও তুমি আমাকে নিজের নাম বলতে পারছো না? তাহলে তো মনে হচ্ছে আমাকেই তোমায় কোনো নাম দিতে হবে, যেটা ইউজ করে আমি তোমাকে ডাকবো। তো আজ থেকে তোমার নাম হলো লিটল ফেরি। যেটাতে মিস চুইনে বলে, তোমার যা ইচ্ছে তুমি আমাকে সেটা বলে ডাকতে পারো, আমার সেটাতে কিচ্ছু যায় আসে না। যার পরে ইউনচি বলে, ঠিক আছে, আমি তোমাকে নিজের দ্বিতীয় শর্তের কথা বলছি। আমি চাই দ্বিতীয় শর্ত অনুযায়ী তুমি নিজের মুখ থেকে এই মাস্ক সরিয়ে নাও, আমি তোমার রিয়েল ফেস দেখতে চাই। কিন্তু লিটল ফেরি তো এর জন্য ইউনচিকে পরিষ্কার মানা করে দেয়। যেটা শুনে ইউনচি বলে, আরে ইয়ার, তুমি তো আমার একটা শর্তও মানছো না। এটাতে লিটল ফেরি ইউনচিকে বলে, তুমি আমার চিকিৎসা করো, আর যদি তুমি ঠিকঠাক আমার চিকিৎসা করে দাও তাহলে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে এর জন্য এক অনেক বড় প্রাইজ দিব। তোমার এসব প্রশ্ন করার কোনো লাভ নেই। আর এমনিতেই যখন তুমি আমার বডি থেকে ওই পয়জনকে ডিটক্সিফাই করে দিবে তারপরে আমাদের একে অপরের সাথে আর কখনোই দেখা হবে না। যেটা শুনে ইউনচি বলে, ঠিক আছে, আমি নিজের দ্বিতীয় শর্ত পাল্টে দিচ্ছি। আজ থেকে 2 মাস পরে আমাকে এই একাডেমিতে একটু প্রবলেম ফেস করতে হতে পারে,
এর জন্য আমি চাই দ্বিতীয় শর্ত অনুযায়ী আজ থেকে 2 মাস পরে তুমি কিছু সময়ের জন্য আমাকে প্রোটেক্ট করো, যেটাতে লিটল ফেরিও এর জন্য এগ্রি হয়ে যায়। যার পরে ইউনচি বলে, তৃতীয় শর্তের বিষয় আমি এখনো ভেবে দেখিনি, আমি পরে তোমাকে আমার তৃতীয় শর্ত বলে দিব। এখনো চলো তোমার বডিকে পয়জন থেকে ডিটক্সিফাই করা যাক। যেটা বলার সাথে সাথে ইউনচি লিটল ফেরির কাছে এসে বসে পড়ে আর সে তাকে নিজের হাত দেখাতে বলে, কিন্তু লিটল ফেরি ইউনচিকে নিজের হাত দিতে চাচ্ছিল না। সে বলে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার বডিকে টাচ করেনি আর এই বিষয়টাও আমার একদমই পছন্দ না। যেটাতে ইউনচি বলে, যদি আমি তোমার হাতই না দেখি তাহলে আমি তোমার নার্ভ কিভাবে চেক করব। এটা শুনে লিটল ফেরি বাধ্য হয়ে ইউনচির দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর ইউনচি ওর বডি চেক করা শুরু করে এবং সে বুঝতে পেরে যায় আজ থেকে 3 দিন আগে লিটল ফেরি এক আইস অ্যাট্রিবিউশন ওয়ালা বিস্টের সাথে ফাইট করেছিল, যে মারা যাওয়ার আগে পয়জনের সাথে সাথে নিজের স্পিরিটের একটা ছোট্ট অংশ লিটল ফেরির বডিতে ঢুকিয়ে দিয়েছে। যেই বিষয় ইউনচি লিটল ফেরিকেও বলে দেয় আর বলে, যদি এই স্পিরিটকে তোমার বডি থেকে বের করার চেষ্টা করা হয় তাহলে তোমার মিস্টিক বোনস পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। এই কাজ তো আগের থেকে অনেক বেশি মুশকিল হয়ে গেল। যেটা শুনে লিটল ফেরি ইউনচিকে জিজ্ঞেস করে, তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি কি আমার চিকিৎসা করতে পারবে কি না। এটাতে ইউনচি ফ্লেক্স করে বলে, এই দুনিয়াতে এমন কোনো অসুখ নেই যার চিকিৎসা আমি করতে পারি না। যেটা বলার সাথে সাথে ইউনচি নিজের ফিনিক্স ফ্লেম অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে তো লিটল ফেরি অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে ইউনচি নিজের ফিনিক্স ফ্লেম অ্যাক্টিভেট করে তার চিকিৎসা করা শুরু করে, যেখানে সে লিটল ফেরির মিস্টিক বোনসে ওই টক্সিক স্পিরিটকে খোঁজার চেষ্টা করে, যেটা খুঁজে পাওয়ার সাথে সাথে সে তৎক্ষণাৎ ওকে ধরে নেয়। কিন্তু ইউনচি বুঝতেই পারে না সে রিয়েলিটিতেও লিটল ফেরির ফেস টাচ করে রেখেছিল, যার কারণে তো লিটল ফেরি অনেক বেশি রেগে যায় আর ইউনচির ওপর এক খুবই পাওয়ারফুল হামলা করে। যেই হামলার কারণে ইউনচি উড়ে রুম থেকে বাইরে চলে আসে, তার সাথে সাথে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লিটল ফেরি রেগে সামনে এসে ইউনচিকে মেরে ফেলতে যাচ্ছিল কি তখনই সে লক্ষ্য করে ইউনচির হাতে ওই টক্সিক স্পিরিট রয়েছে। যার পরে আমরা দেখতে পাই নেক্সট সিনে ইউনচির যখন জ্ঞান ফিরে আসে তখন পুরো 3 দিন কেটে যায়। এখন ইউনচির জ্ঞান ফেরার সাথে সাথে সে বলে, আমি কি বেঁচে আছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যেটাতে লিটল ফেরি বলে, এই বিষয়ে তো আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি সেই প্রথম ছেলে যে আমার ফেস দেখার চেষ্টা করেছে কিন্তু তারপরও এখনো বেঁচে আছে। যেটাতে ইউনচি একটু লজ্জা পেয়ে বলে, ওটা তো আমি জেনে বুঝে করিনি, আমি তো তোমার বডি থেকে ওই টক্সিক স্পিরিটকে বাইরে বের করার চেষ্টা করছিলাম। এটা শুনে লিটল ফেরি বলে, হ্যাঁ আমি এই বিষয়টা জানি আর এই কারণেই তুমি এখনো বেঁচে আছো। তার সাথে সাথে সে ইউনচিকে জিজ্ঞেস করে বলে, আমার তোমাকে কোনো নর্মাল পার্সন বলে মনে হচ্ছে না, তুমি 3 দিনেই নিজেকে রিকভার করে নিয়েছো, আমাকে বলো তোমার রিয়েল আইডেন্টিটি আসলে কে। অন্যদিকে ইউনচি কথা ঘুরিয়ে বলে, কি পুরো 3 দিন কেটে গেছে আর তুমি এখানেই থেকে আমার সেবা শুশ্রূষা করছিলে? ওয়াও, তুমি তো অনেক বেশি ভালো, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এমনটাও করতে পারবে। ইউনচির এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা শুনে লিটল ফেরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে আর সে ওখান থেকে যেতেই লাগে কি ইউনচি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লিটল ফেরি তাকে বলে, আমি এখন ডিটক্সিফাই হয়ে গেছি আর তুমিও সম্পূর্ণরূপে রিকভার করে নিয়েছো, তাই এখন আর আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই আর তুমি টেনশন করো না, আমি নিজের করা প্রমিস কখনোই ভুলবো না। যেটা বলার সাথে সাথেই সে ওখান থেকে চলে যায়। এরপরে ইউনচি শুয়ে শুয়ে বলে, আমার মনে হচ্ছে এই মেয়ে খুবই বিশেষ, এর মিস্টিক বোনস এবং টেকনিক দেখে মনে হচ্ছে এ নিশ্চয়ই আইস ক্লাউড ইমর্টাল প্যালেস থেকে বিলং করে। এখন এসব কিছু ভাবার সাথে সাথে ইউনচির নিজের ফার্স্ট ওয়াইফের কথা মনে পড়ে, যার কথা মনে করে সে বলে, জানি না মিস ইউবি এখন কি করছে আর কেমনই বা আছে। এখন ইউনচি এসব কিছু ভাবছিলই কি তখনই জেসমিন বাইরে চলে আসে, যে রেগে ইউনচিকে বকাবকি করতে লাগে আর বলে, যদি তুমি গ্রেটে দাও বুদ্ধার টেকনিককে না শিখতে তাহলে তুমি এতক্ষণে মারা যেতে। আমি তোমাকে কতবার বলেছি বিনা কারণে কারোর ব্যাপারে নাক গলাবে না, কিন্তু তোমার তো সব কিছুতেই নিজের মাথা ঢুকানোর অভ্যেস হয়ে গেছে। যেটাতে ইউনচি একটু ভয় পেয়ে বলে, আরে তুমি এত বেশি রেগে যাচ্ছ কেন? আমি ওর প্রাণ বাঁচিয়েছি আর ও আমার প্রাণ বাঁচিয়েছে, হিসেব সমান সমান। এখন এটা বলে সে আবারও আরাম করতে যাচ্ছিলই কি জেসমিন তার কান ধরে রেগে বলে, এখনই গিয়ে নিজের কাল্টিভেশন স্টার্ট করো। এরপরে আমরা নেক্সট সিনে দেখি যেখানে ইউনচি নিজের কাল্টিভেশন প্র্যাকটিস করছিল, তার সাথে সাথে সে গ্রেট দাও বুদ্ধা টেকনিককেও ভালো মতো মাস্টার করে ফেলে, যার কারণে ইউনচির বডি আরও বেশি স্ট্রং হয়ে যায় আর সে এখন হেভি রুলারকেও ভালো মতো ইউজ করতে পারছিল। জেসমিন তো ইউনচির এরকম প্রোগ্রেস দেখে বলে, তুমি আসলে কি জিনিস যে শুধু 10 দিনের মধ্যেই গ্রেট দাও বুদ্ধা টেকনিকের ফার্স্ট লেভেলকে মাস্টার করে নিয়েছো, তার সাথে সাথে তুমি ট্রু মিস্টিক স্টেজের লেভেল 2তেও পৌঁছে গেছো, এটা তো খুবই অবাক করার মতো বিষয়। ইউনচিও নিজের এই সমস্ত প্রশংসা শুনে খুশি হয়ে বলে, এই হেভি রুলার তো দেখছি আমার জন্য একদম পারফেক্ট। যেটাতে জেসমিন বলে, হতে পারে এখন তুমি ভালো মতো এটাকে কন্ট্রোল করতে পারছো, কিন্তু এর মানে এটা না যে তুমি এর ইউজ করে কোনো শত্রুকেও হারাতে পারবে, কারণ তুমি এখনো পর্যন্ত কোনো শর্ট স্কিল শেখোনি। ইউনচি তো জেসমিনের এই সমস্ত কথা শুনছিল। অন্যদিকে জেসমিন ইউনচিকে বলে, এখন শুধু তোমার কাছে 1 মাস সময় আছে
আর এই সময়ের মধ্যেই তোমাকে ভালো মতো হেভি রুলারকে মাস্টার করতে হবে। তোমার এটাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে যাতে এটা তোমার বডির একটা পার্ট হয়ে যায়, যার পরে তুমি এটার ইউজ করে কোনো শত্রুকে হারাতে পারবে। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আর আমরা এটা খুবই সাবধানতার সাথে করব, যাতে কেউ জানতে না পারে যে আমি হেভি রুলার প্র্যাকটিস করছি, কারণ আমি চাই না ব্রাদার ই আমাকে নিয়ে কোনো প্ল্যানিং শুরু করুক। যেটা শুনে জেসমিন অবাক হয়ে বলে, আমার তো মনে হয়েছিল তুমি খুবই অ্যারোগেন্ট, কিন্তু এখন তো দেখছি তুমি সবকিছু ভালো মতো ম্যানেজ করতেও শিখে গেছো। যেটাতে ইউনচি বলে, এই কথা সত্যি যে আমি সবসময় অন্যদের সামনে অ্যারোগেন্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু এর মানে এটা না যে আমি একদমই কেয়ারলেস। আমি এই দুনিয়ায় অনেকদিন পর্যন্ত সার্ভাইভ করতে চাই, এর জন্য আমাকে সবকিছু ভাবনা চিন্তা করেই করতে হয়। এসব কিছু বলে ইউনচি হাসছিল। অন্যদিকে জেসমিন বলে, অনেক হয়েছে, এখন কথা বলা বন্ধ করো আর হেভি রুলারকে ভালো মতো মাস্টার করার প্র্যাকটিস করো। আর আমার কাছে কিছু ভালো হেভি রুলার শর্টম্যান স্কিল রয়েছে যেগুলো আমি তোমাকে শেখাতে পারি। তার সাথে সাথে সে ওই স্কিলগুলোর বিষয়ে বলে যে সবার প্রথমে আমি তোমাকে শেখাবো দ্য হ্যাভেনলি বুল ডিভাইন স্কিল। এটা শুনে তো ইউনচি সারপ্রাইজ হয়ে যায়। এরপরে আমাদেরকে নেক্সট দিন এরিনার সিন দেখানো হয়, যেখানে সবাই খুব এক্সাইটেড হয়ে ব্রাদার ই এবং ইউনচির ফাইটে দেখার জন্য রেডি ছিল। অন্যদিকে আমরা এরিনায় দেখি যেখানে ব্রাদার ই তো অনেক বেশি কনফিডেন্ট, আর সে ইউনচিকে জিজ্ঞেস করে, আমাকে বলো তুমি কিভাবে হারতে পছন্দ করবে। যেটাতে ইউনচি উত্তর দেয়, আমি তো হারার বিষয়ে কখনো ভেবেও দেখিনি, বরং তুমি আমাকে এটা বলো এই ফাইটে তুমি কোন ওয়েপেন ইউজ করতে চলেছো। যেটা শুনে ব্রাদার ই হেসে ইউনচিকে নিয়ে মজা করে বলে, তোমার মতো একটা নর্মাল ছেলেকে হারানোর জন্য আমার কোনো ওয়েপেনের প্রয়োজনই পড়বে না। ইউনচি ওর কথা শুনে বলে, আচ্ছা এই ব্যাপার, কিন্তু পরে আবার এমনটা না হয় যে তুমি নিজের এই কথা পাল্টে ফেলো। অন্যদিকে আমরা মাস্টার বুশিয়ান এবং লর্ড কিংকে দেখি, যেখানে মাস্টার বুশিয়ান লর্ড কিংকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এদের দুজনের মধ্যে কে জিতবে। যেটাতে লর্ড কিং উত্তর দেয়, হতে পারে ইউনচি অনেক বেশি ট্যালেন্টেড আর ও খুব দ্রুত ট্রু মিস্টিক স্টেজের লেভেল 2-তে পৌঁছে গেছে, কিন্তু অপরদিকে ব্রাদার ই ট্রু মিস্টিক স্টেজের লেভেল 7-এ রয়েছে। এদের মোকাবেলা তো একে অপরের সাথে হয়ই না। কিন্তু অন্যদিকে মাস্টার বুশিয়ানের ভাবনা চিন্তা তো একদম আলাদা ছিল, আর সে বলে, হতে পারে এদের দুজনের মধ্যে লেভেলের ডিফারেন্স রয়েছে, কিন্তু তুমি কি ইউনচির চোখের দিকে দেখছো না? ওর চোখে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে ও যে কোনো মূল্যে এই ফাইটকে জিতবেই। এই ছেলে ইউনচি অনেকে বেশি বিশেষ। এখন এটা বলার সাথে সাথেই এরিনায় ওদের দুজনের ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে ইউনচি সবার প্রথমে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে খুবই দ্রুত ব্রাদার ইর দিকে এগোনো শুরু করে। ব্রাদার ই ও ইউনচিকে নিজের দিকে আসতে দেখে তৎক্ষণাৎ 3 ব্যারিয়ার অ্যাটাক ক্রিয়েট করে নেয়, যেটা ইউনচি হাওয়ার মধ্যে পাঞ্চ মেরে মেরে ব্রেক করে ফেলে। তার সাথে সাথে সে খুব দ্রুত এসে ব্রাদার ই কেও হিট করে দেয়, যার কারণে এক অনেক বড় এনার্জি ব্লাস্ট হয়। এরপরে আমরা দেখতে পাই ব্রাদার ই এর তো হাত কাঁপছিল, সে বুঝতে পারছিল না এই ছেলে ইউনচি এত বেশি পাওয়ারফুল কিভাবে হয়ে গেল। অন্যদিকে মাস্টার বুশিয়ানও ইউনচিকে দেখে অনেক বেশি খুশি ছিল। এদিকে ইউনচি ব্রাদার ইকে নিয়ে মজা করে বলে, কি হয়েছে, তোমার ফেস থেকে তো হাসি চলে গেছে। যেটাতে ব্রাদার ই রেগে ইউনচিকে বলে, তুমি শুধু আমার এক অ্যাটাকই ব্লক করেছো, তাই এত বেশি হাওয়ায় উড়ো না, আমি তোমাকে নিজের আসল পাওয়ার দেখাচ্ছি। যেটা বলার সাথে সাথেই ব্রাদার ই নিজের অনেক পরিমাণ মিস্টিক এনার্জি অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে তার স্পিড অনেক বেশি বেড়ে যায়, আর সে কন্টিনিউ ইউনচির ওপরে হামলা করতে লাগে। ব্রাদার ই এর স্পিড এতটাই বেশি ছিল যে ইউনচির জন্য তার অ্যাটাককে কাউন্টার করা খুবই মুশকিল হয়ে পড়ছিল। এখন এতগুলো অ্যাটাকের পরে আমরা দেখতে পাই ব্রাদার ই যখনই পিছনে সরে আসে, সে দেখে ইউনচি তো এখন একদম ঠিক অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। ইউনচির বডিতে তো একটা সামান্য কাটও লাগেনি, কারণ তার বডি অনেক বেশি স্ট্রং ছিল। এখন এটা দেখে তো ওখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এমনকি ব্রাদার ইও ধীরে বলে, এটা একদমই হতে পারে না, এটা তো ইম্পসিবল। লর্ড কিংও বুঝতে পারছিল না আসলে এমনটা কিভাবে হলো। ইউনচি শুধু একটা লেভেল 2 এর ওরিয়ার, অন্যদিকে ব্রাদার ই লেভেল 7 এর। এরা দুজন একে অপরকে সমান সমান টক্কর কিভাবে দিতে পারে। এদিকে এরিনার চারিপাশে থাকা লোকের একে অপরের সাথে কথা বলতে লাগে যে ইউনচি তো ব্রাদার ই এর 2 অ্যাটাককে ব্লক করে নিয়েছে, এমনটা কিভাবে হতে পারে। এখন এসব কিছুর কারণে তো ব্রাদার ই এর খুবই অপমান হচ্ছিল, কারণ ও একটা সিনিয়র ডিসাইবল, কিন্তু সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। এর জন্য ব্রাদার ই রেগে নিজের সমস্ত মিস্টিক এনার্জি এক জায়গায় একত্রিত করে ইউনচির ওপরে আবারও হামলা করা শুরু করে দেয়, যেখানে ইউনচিও হ্যান্ড টু হ্যান্ড ফাইটে ব্রাদার ইকে সমান সমান টক্কর দিচ্ছিল। কেউই প্রেডিক্ট করতে পারছিল না যে এই ফাইট আসলে কে জিতবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ব্রাদার ই হঠাৎ করে নিজের ওয়েপেন বাইরে বের করে নেয়, যেটা এক ধরনের গোল্ডেন স্পিয়ার ছিল, আর ব্রাদার ই ওটার ইউজ করে ইউনচির ওপরে হামলা করা শুরু করে দেয়। ইউনচি তো নিজেকে সামলানোর কোনো সুযোগই পায় না, সে নিজেকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে। জুরন এবং ইউনভাও ইউনচিকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে ব্রাদার ই গোল্ডেন ড্র্যাগন টেকনিক ইউজ করে হঠাৎ করে ইউনচির ওপরে এক খুবই পাওয়ারফুল হামলা করে দেয়, যেটার সাথে হিট হয়ে ইউনচি পিছনে সরে আসে। তার সাথে সাথে সে একটু ইনজোর্ড হয়ে যায়। এসব কিছু দেখে তো মাস্টার বুশানের খুবই রাগ হচ্ছিল।
আর সে বলে এটা খুবই লজ্জাজনক বিষয় যে ব্রাদার ই একটা জুনিয়র ডিসেবলকে হারানোর জন্য হঠাৎ করে নিজের ওয়েপেন বের করে ফেলেছে। এদিকে আমরা ইউনচিকে দেখতে পাই যে আবারও উঠে দাঁড়ায়। এটা দেখে তো কেউই বিশ্বাস করতে পারছিল না, কারণ গোল্ডেন ড্রাগন টেকনিক এক খুবই পাওয়ারফুল টেকনিক ছিল, কিন্তু ইউনচি তো এটার হাত থেকেও বেঁচে গেল। অন্যদিকে ইউনচি ব্রাদার ইকে বলে ফাইনালি তুমি তোমার ওয়েপেন বের করেই ফেলেছো, এর জন্য এখন আমিও তোমাকে নিজের হেভি রুলার দেখানোর সুযোগ পাবো। যেটা বলার সাথে সাথে ইউনচি খুব কুল ভাবে নিজের হেভি রুলারকে বাইরে বের করে নেয়, যেটার এনার্জি তো অনেকে বেশি ছিল। সবাই এটা দেখে অনেকে বেশি সারপ্রাইজ হয়ে যায়, আর ওদের মধ্য থেকে একটি ছেলে অবাক হয়ে বলে এটা কি লেজেন্ডারি মাস্টার শট, যেটাতে অপর একটি ছেলে বলে এটা হতে পারে না, কারণ ওই তলোয়ারের ওজন তো 3900 কিলোরও বেশি, তাহলে সেটা কেউ কিভাবে তুলতে পারবে। অন্যদিকে মাস্টার বুশেন তো ইউনচিকে এই হেভি রুলারের সাথে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়, আর সে ইউনচির ওপরে প্রাউড করে বলে ফাইনালি তুমি 3 মাসের মধ্যেই এই হেভি রুলারকে মাস্টার করে নিয়েছো। এদিকে এরিনায় থাকা ইউনচি ব্রাদার ইকে বলে তুমি তো এক খুবই ফালতু ছেলে, আমি একদমই এটা আশা করিনি যে তুমি হঠাৎ করে নিজের ওয়েপেন বের করে আমার উপরে হামলা করবে, কিন্তু এখন যেহেতু তুমি এটা করেই ফেলেছো এর জন্য এখন আমিও আর তোমার উপরে কোনো দয়া দেখাবো না। এটাতে ব্রাদার ইউনচিকে বলে তুমি একটা পাওয়ারফুল তলোয়ার হাসিল করে নিয়েছো মানে এটা নয় যে তুমি সেটাকে ইউজ করতেও পারবে, কারণ এটা ইউজ করার জন্য তোমার এটাকে তুলতে হবে, যেটা অনেকে বেশি মুশকিল। এখন এসব কিছু বলে ব্রাদার ই আবারও নিজের গোল্ডেন ড্রাগন স্পিয়ার টেকনিক রেডি করে ইউনচির দিকে এগোনো শুরু করে, যেটা দেখে ইউনচিও নিজের হেভি রুলার দিয়ে প্রথমবার দ্য হেভেনলি ডিভাইন বুল টেকনিককে রেডি করে নেয়, যেখানে ওদের ওই দুই পাওয়ারফুল অ্যাটাক এক অপরের সাথে গিয়ে হিট হয়, যার কারণে চারিপাশে অনেকে বেশি এনার্জি আনলিশ হতে লাগে। সবাই রেজাল্ট জানার জন্য অনেকে বেশি এক্সাইটেড ছিল। ওই সময় আমরা দেখি হাওয়ার মধ্যে ইউনচির হেভি রুলার ব্রাদার ইয়ের স্পিয়ারকে ওভার পাওয়ার করে দেয়, যার পরে ইউনচি নিজের হেভি রুলার দিয়ে ব্রাদার ইকে এক খুবই পাওয়ারফুল হিট করে, যার কারণে ব্রাদার ই উড়ে নিচে এসে পড়ে। দেন ইউনচির জেসমিনের কথা মনে পড়তে লাগে, যেখানে সে ইউনচিকে এই হেভেনলি ডিভাইন বুল টেকনিক শিখিয়েছিল, আর সে ইউনচিকে বলে আমি এই টেকনিক তোমার মাইন্ডে ট্রান্সফার করে দিয়েছি, যদি তুমি এটা 10%ও শিখে ফেলো তাহলে তুমি নিজের থেকেও বেশি পাওয়ারফুল ওরিয়ারকে সহজেই হারাতে পারবে। যার পরে ইউনচি ওই টেকনিককে ভালো মতো প্র্যাকটিস করে, আর সেটার রেজাল্ট আজকে ইউনচির সামনে। সবাই তো ইউনচির এরকম জিত দেখে অনেকে বেশি খুশি ছিল, আর ওরা ইউনচিকে চিয়ার আপ করতে লাগে। তখনই মাস্টার বুশেন দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করে যে এই ফাইটের উইনার হলো ইউনচি। আর ইউনচি, আজকের পর থেকে তুমি আমাদের ইনার প্যালেসের একটা পার্মানেন্ট ডিসাইবল, তার সাথে সাথে তুমি তিয়ানজুয়ান লিস্টে ব্রাদার ইকেও সারপ্রাস করে দিয়েছো, এর জন্য এখন থেকে ওই পজিশন তোমার, এবং আজকের পর থেকে তুমি চ্যাংফ্যাং মিস্টিকে প্যালেসের সমস্ত রিসোর্সেসও ইউজ করতে পারবে। ইউনচিও তো এসব কিছুই চাচ্ছিল, এর জন্য সে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বাকি সবাই ইউনচিকে দেখে ইমপ্রেস হয়ে বলে এই হেভি রুলার তো দেখছি অনেকে বেশি অসাম, আজকের পর থেকে আমরাও হেভি রুলার ইউজ করব। আমি তো যাচ্ছি হেভি রুলার কিনতে। এখন এটা বলে ওখানে থাকা সবাই হেভি রুলার কেনার জন্য ওখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে সন্ধ্যার সিন দেখানো হয়, যেখানে জুরন ইউনচির সেবা শুশ্রূষা করছিল, আর এটাতে ইউনচির খুবই পেইন হয়, যেটাতে জুরন জিজ্ঞেস করে ইউনচি তুমি কি ঠিক আছো। এটা শুনে ইউনচি জুরনের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়, আর সে জুরনকে বলে আগে তো আমার খুব পেইন হচ্ছিল, এখন যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করে ফেলেছো তাই আর হচ্ছে না। যেটাতে জুরন বলে ফ্লার্ট করা বন্ধ করো, তুমি অনেকে বেশি ইনজুর, এর জন্য এরকম কথা বলাতে তুমি ঠিক হয়ে যাবে না। ইউনচি জুরনের কথা শুনে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর তাকে জিজ্ঞেস করে জুরন যখন এরিনায় আমি আহত হচ্ছিলাম তখন তোমার কেমন অনুভব হচ্ছিল। জুরন তো ইউনচিকে নিজের এত কাছে দেখে লজ্জা পেয়ে যায়, আর তার কাছ থেকে দূরে সরে আসে। এটা দেখে ইউনচির মনে হয় হয়তো জুরনের তার এই প্রশ্ন পছন্দ হয়নি, এর জন্য সে জুরনকে বলে এসব কিছু ভুলে যাও, আমি তো এরকম ভুলভাল প্রশ্ন করেই থাকি। যেটাতে জুরনও বলে আমি শুধু তোমার কাছ থেকে একটাই প্রমিস নিতে চাই যে যদি ফিউচারে আবারও এরকম কোনো খতরনাক সিচুয়েশন চলে আসে তাহলে প্রথমে তুমি নিজের প্রাণ বাঁচানোর দিকে ধ্যান দিবে। এটা শুনে ইউনচি উত্তর দেয় আমার জন্য এটা করা কোনো ব্যাপারই না, যদি তুমি চাও তাহলে আমি তোমার কারণে 1000 প্রমিসও পুরো করতে রাজি, কিন্তু এই প্রমিসকে আমি এক কন্ডিশনেই কখনো পুরো করতে পারবো না। যেটাতে জুরন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে কোন কন্ডিশনে। এটা শুনে ইউনচি জুরনের কাছে এসে তার কোমর ধরে বলে যখন তোমার জীবন রিস্কে থাকবে তখন আমি নিজের পরও একদমই করব না। যেটাতে তো জুরন লজ্জা পেয়ে যায়। ওই সময় লর্ড কিং দরজা খুলে ভিতরে চলে আসে, যে ইউনচিকে একটা খারাপ খবর শোনাতে এসেছিল, কিন্তু সে এরকম দৃশ্য দেখে তৎক্ষণাৎ নিজের চোখও সরিয়ে নেয় আর বলে না না আমি কিচ্ছু দেখিনি। জুরন তো লজ্জা পেয়ে তৎক্ষণাৎ ইউনচির কাছ থেকে দূরে সরে যায়।
অন্যদিকে লর্ড কিং এ বলে যখন আমি বাইরে থেকে আসছিলাম তখন আমার চোখে কিছু একটা পড়ে গিয়েছিল, এর জন্য আমি কিচ্ছু দেখতে পারিনি। কিন্তু এখন তো আর এসব কথা বলার কোনো লাভ ছিল না, কারণ জুরন তো অনেকে বেশি এম্বারেস হয়ে গিয়েছিল আর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন জুরনের যাওয়ার পরে লর্ড কিং দরজা বন্ধ করে রেগে ইউনচির কাছে এসে বসে পড়ে, যেটাতে ইউনচি তাকে বলে, লর্ড কিং আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? যেটাতে লর্ড কিং ইউনচিকে বকাবকি করতে লাগে আর সে বলে, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছিলে? যেটাতে ইউনচি ওনাকে বলে, আমি কোনো কিছু ভুল করিনি, জুরন আমাকে পছন্দ করে আর আমি জুরনকে, তাহলে এতে প্রবলেমটা কি? এটা শুনে লর্ড কিং ইউনচিকে বলে, তুমি জুরনের ব্যাপারে কিচ্ছু জানো না, তোমার ভালো এটাতেই যে তুমি জুরনের কাছ থেকে দূরে থাকো। ইউনচি লর্ড কিং এর এ সমস্ত কথা শুনে ওনাকে বলে, জুরন আবার আপনার মেয়ে নয় তো? এটা শুনে লর্ড কিং অবাক হয়ে যায়। এদিকে ইউনচি বলে, আচ্ছা আচ্ছা আমি জানি জুরন এক রিচ ফ্যামিলি থেকে বিলং করি আর আমিও খুব একটা গরিব নই, যেটাতে লর্ড কিং এর কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আর সে ইউনচিকে বলে, আমি এই বিষয়টা জানি যে তুমি এক খুবই ট্যালেন্টেড ছেলে, কিন্তু জুরনের সামনে তোমার কোনো ভ্যালু নেই, কারণ জুরন এই পুরো চ্যাংফ্যাং রয়্যাল একাডেমির একমাত্র প্রিন্সেস আর ওর রিয়েল নেম কিন ইউভি। এটা শুনে তো ইউনচি একদম শক হয়ে যায় আর নিজের জায়গায় বসে পড়ে। অন্যদিকে জেসমিন বলে, আচ্ছা তাহলে ও একটা প্রিন্সেস, তাই তো আমি বলি এই মেয়ে আমার এত অদ্ভুত লাগতো কেন? অপরদিকে লর্ড কিং বলে, তুমি তো এটা ভালো করেই জানো যে রয়্যাল ফ্যামিলির এখন কিরকম কন্ডিশন। এটাতে ইউনচি লর্ড কিংকে উত্তর দেয়, আমি জানতাম জুরন আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি আমি জানতাম না। আর ব্রাদার সিকং আমাকে রয়্যাল ফ্যামিলির কন্ডিশনের বিষয়ে অনেক কিছু বলেছে, যে কিভাবে জুরনের দুই ভাই এম্পারারের সিংহাসনের জন্য একে অপরের সাথে ফাইট করছে। লর্ড কিং ইউনচিকে বলে, এটা তো কিচ্ছু নয়, যার পরে সে ইউনচিকে সবকিছু বলতে শুরু করে। এখন কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে আমরা দেখতে পাই লর্ড কিং ইউনচিকে সবকিছু বলে দিয়েছিল। যেসব কিছু জানার পরে ইউনচি বলে, বেচারি জুরন, আমি তো জানতামই না জুরনকে ভিতরে ভিতরে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। অন্যদিকে লর্ড কিং ইউনচিকে বলে, জুরন প্রথমে তোমাকে এর জন্যই সিলেক্ট করেছিল যাতে তুমি ওকে সাহায্য করতে পারো। ইউনচি এই কথা শুনে অবাক হয়ে লর্ড কিংকে জিজ্ঞেস করে, আপনার কথার মানে এটা যে জুরন আমাকে এই কারণেই পছন্দ করে যাতে আমি ওর জন্য র্যাঙ্কিং ব্যাটেলে পার্টিসিপেট করতে পারি? লর্ড কিং ইউনচির এই কথা শুনে বলে, হ্যাঁ শুরুতে তো ওর মোটিভ এটাই ছিল, কিন্তু এখন তুমি আমার থেকে ভালো জানো। তোমার কি মনে হয় জুরন তোমার কেয়ার করে না? আর যদি সে তোমার পরোয়া না করতো তাহলে তোমাকে এখান থেকে দূরে চলে যেতে বলতো না, কারণ এটাতেই জুরন এবং তোমার ভালো। ও চায় না তুমি র্যাঙ্কিং ব্যাটেলে গিয়ে মারা যাও। তার সাথে সাথে লর্ড কিং ইউনচির সামনে দুটো ফাইল রাখে, যেটা জুরনের দুই ভাইয়ের ছিল, যার মধ্য থেকে একজনের নাম ছিল ক্যানলিং আর অপরজনের নাম ছিল ক্যানশু। আর তুমি চেয়েও এদের দুজনকে হারাতে পারবে না। আর আমি এখানে এর জন্যই এসেছি যাতে আমি তোমাকে এটা বলতে পারি যে তোমার এদের দুজনের মধ্য থেকে একজনকে চুজ করতে হবে, কারণ ওরা জানতে পেরে গেছে তুমি অনেক বেশি পাওয়ারফুল আর তুমি ব্রাদার ইকে হারিয়ে দিয়েছো। এর জন্য ওরা দুজন চায় তুমি ওদের পক্ষে আসো। কিন্তু ইউনচির তো এই বিষয়ে তেমন কিছু যায় আসে না, যেটাতে লর্ড কিং তাকে বলে, এতে তোমার জন্যই প্রবলেম আরও বেড়ে যাবে, তোমাকে এক না এক সাইডে সিলেক্ট করতেই হবে। তার সাথে সাথে তোমাকে আরও একটি ছেলের থেকে সাবধানে থাকা দরকার, যার নাম ফ্যাং জু চ্যান। এখন ফ্যাং জু চ্যানের নাম শুনে ইউনচি অবাক হয়ে বলে, ও আবার কে? যেটাতে লর্ড কিং বলে, ও স্কাই বার্নিং সেক্টর ইয়ং মাস্টার। আর স্কাই বার্নিং সেক্ট অলরেডি থার্ড প্রিন্সকে সাপোর্ট করছে, কারণ ফ্যাং জু চ্যান মিস জুরনকে পছন্দ করে। আর থার্ড প্রিন্স তাকে প্রমিস করেছে স্কাই বার্নিং সেক্টর ওকে হেল্প করার বদলে সে মিস জুরনের বিয়ে ওর সাথে করিয়ে দিবে। ইউনচির তো এসব কিছু শুনে অনেক বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে লর্ড কিং ইউনচিকে বলে, তুমি হয়তো ফ্যাং জু চ্যানকে জানো না, ও অলরেডি র্যাঙ্কিং কম্পিটিশনের 4th নাম্বারে রয়েছে। ওর পাওয়ার এত বেশি যে ও তোমাকে খুব সহজেই মেরে ফেলতে পারবে। ইউনচিও লর্ড কিং এর সমস্ত কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে ইউনচি একা বসে থার্ড প্রিন্স এবং ক্রাউন প্রিন্সের ফাইল হাতে নিয়ে কিছু একটা ভাবছিল। আসলে সে বুঝতে পারছিল না তার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই সময় সেখানে জুরন চলে আসে, যে ইউনচির কাছে এসে বসে পড়ে আর তাকে বলে, আমি এটা কখনো ভেবে দেখিনি তোমার চাঁদ এতটা পছন্দ হবে যে তুমি রাতে এখানে এসে বসে থাকবে। যেটাতে ইউনচি বলে, যখন আমাকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন আমি এভাবেই ছাদের উপরে এসে বসে থাকি। এটা শুনে জুরন ইউনচিকে জিজ্ঞেস করে, তুমি আবার থার্ড প্রিন্স এবং ক্রাউন প্রিন্সের ইনভিটেশনের বিষয়ে ভাবছো না তো? যেটাতে ইউনচি উত্তর দেয়, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি এটাই ভাবছি যে আমার ওদের দুজনের মধ্য থেকে কার ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করা উচিত। এটা শুনে জুরনও বলে, তোমার এমনটা করা একদমই ঠিক নয়, তুমি ভাবতেও পারছো না এটা কত বেশি খতরনাক, তোমার প্রাণ বিনা কারণে রিস্কে চলে আসবে। কিন্তু এটাতে ইউনচি বলে, হতে পারে এই বিষয়টা আমার পছন্দ হোক বা না হোক, কিন্তু আমাকে তো এটা করতেই হবে। আর এমনিতেই জীবন আমাদেরকে বেশি সুযোগও দেয় না এবং সবাই তো আমাদেরকে সমস্ত সত্যিটাও বলে না, কি ঠিক তো ইওর হাইনেস?
এখন এটা শুনে জুরন বুঝতে পেরে যায় ইউনচি জানতে পেরে গেছে যে সে একটা প্রিন্সেস। এর জন্য সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে ইউনচিকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছ থেকে নিজের সত্যিটা লুকোতে চাইনি, কারণ এতে তোমার লাইফে আরও প্রবলেম বেড়ে যেত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অন্যদিকে ইউনচি বলে, আমি জানি তুমি শুরু থেকেই আমাকে ইউজ করতে চাচ্ছিলে, আমি তোমার জন্য কত কি করেছি, অপরদিকে তুমি শুধু আমার ইউজ করে র্যাঙ্কিং কম্পিটিশন জিততে চাচ্ছিলে। যেটা শুনে জুরন উত্তর দেয়, ইউনচি এমন কিচ্ছু নয়, আমি তো তোমাকে। এখন এটা বলে জুরন ওখানে থেমে যায়। সে আগে বলতে পারে না যে ইউনচি আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে তো ইউনচি এই বিষয়ে খুবই রেগেছিল যে জুরন তাকে সমস্ত সত্যিটা বলেনি। এর জন্য সে জুরনকে ওখানেই রেখে চলে যায়। জুরন তাকে চেয়েও আটকাতে পারে না, কারণ জুরন জানতো যে সে ভুল করেছে, কিন্তু তার সাথে সাথে সে ইউনচিকে হারাতেও চাচ্ছিল না। এই বিষয়টা তাকে খুবই কষ্ট দিচ্ছিল, যার জন্য জুরন ওখানেই বসে কান্না করতে লাগে। কিছুক্ষণ সময় পরে আমরা দেখি ইউনচি আবারও সেখানে চলে আসে, আর সে জুরনের চোখের জল মুছে তাকে বলে, ব্যাস অনেক হয়েছে, আর কখনো আমার কাছ থেকে কোনো কথা লুকোবে না। যেটা শুনে জুরন তৎক্ষণাৎ ইউনচিকে জড়িয়ে ধরে, আর সে কান্না করে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হারাতে চাই না। ইউনচিও তাকে শান্ত করিয়ে বলে, তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি আমি তোমাকে কোনো কষ্ট সহ্য করতে দিব না। আমি ডিসাইড করে ফেলেছি যে এই সমস্ত লড়াইয়ে আমি তোমাকে সাপোর্ট করব। যেসব শুনে তো জুরন ইউনচিকে জড়িয়ে ধরে, আর ওদের মধ্যে এক রোম্যান্টিক সিন ক্রিয়েট হয়। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে জুরন ইউনচিকে নিজের ফাদার মানে এম্পারারের কাছে নিয়ে এসেছিল। এম্পারার তো ইউনচিকে দেখে একটু অবাক হয়, কারণ সে ইউনচিকে চিনত না। অন্যদিকে জুরন নিজের ফাদারকে বলে, ফাদার এখন কি তুমি আগের থেকে একটু সুস্থ হয়েছো? কিন্তু আমি তো সেটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। অন্যদিকে এম্পারার জুরনকে বলে, এ কি সেই ছেলে যার বিষয়ে তুমি প্রায়শই কথা বলতে? যেটাতে জুরন বলে, হ্যাঁ এ সেই ছেলে, আর ইউনচি অনেক বেশি ট্যালেন্টেড, এছাড়াও ওর ডক্টর স্কিল একদম অসাম। এখন এসব কিছু বলার পরে জুরন নিজের ফাদারকে বলে, আমি আজকে ইউনচিকে এখানে এর জন্যই নিয়ে এসেছি যাতে ও একবার তোমাকে চেক করতে পারে। আমি এটা খুব ভালো করে জানি যে তোমার চিকিৎসা অলরেডি দুনিয়ার সবথেকে বেস্ট ডাক্তার মিস্টার গু করছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর জন্য আমি চাই তুমি একবার ইউনচিকে সুযোগ দাও। যেটা শুনে এম্পারারও এর জন্য এগ্রি হয়ে যায়, যার পরে ইউনচি এম্পারারের নার্ভ চেক করে, যেটা চেক করার সাথে সাথে ইউনচি একটু টেনশনে পড়ে যায়। এখন এটা দেখে জুরন তাকে জিজ্ঞেস করে, ইউনচি সবকিছু কি ঠিক আছে? যেটাতে ইউনচি এম্পারারকে বলে, আপনার বুকে কি কোনো রকম ইনজুরির চিহ্ন রয়েছে? এম্পারার তো ইউনচির মুখে কথা শুনে একটু অবাক হয়ে যায়, আর সে বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু তুমি এই বিষয়টা কি করে জানলে? যেটাতে ইউনচি দাঁড়িয়ে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে চেক করার পরে আমি একটা বিষয় জানতে পেরেছি যে আপনার বডির মধ্যে সোল ডিবোরিং কিলিং গু পয়জন রয়েছে, যেই পয়জনাস সিড আপনার বডি থেকে ব্লাড অ্যাবজর্ব করে নিজেকে জীবিত রাখছে। আর এর জন্যই আমার মনে হচ্ছে আপনি ধীরে ধীরে এরকম দুর্বল হয়ে যাচ্ছেন। আর এটা এমন একটা ধরনের পয়জন যেটা কাউকে দ্রুত মেরে ফেলে না, বরং এটা ধীরে ধীরে করে আপনাকে দুর্বল করবে আর তারপরে আপনাকে প্রাণে মেরে ফেলবে। এই কারণেই আপনি গত 3 বছর ধরে এত দুর্বল হয়ে পড়েছেন। এম্পারার তো ইউনচির কথায় বিশ্বাস করতে পারছিল না, আর সে ইউনচিকে বলে, আমার চিকিৎসা এখানকার সবথেকে বেস্ট ডাক্তার মিস্টার গু করছে। যদি আমার বডির ভিতরে কোনো রকম পয়জন থাকতো তাহলে ডাক্তার গু অলরেডি এই বিষয় জানতে পেরে যেত। মনে হচ্ছে ইউনচি তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু অন্যদিকে ইউনচি তো নিজের কথায় অনেক বেশি শিওর ছিল। এর জন্য সে এম্পারারকে বলে, আমি কি আপনার বুকের ইনজুরি দেখতে পারি? যেটা শুনে এম্পারারও এর জন্য এগ্রি হয়ে যায়, যার পরে ইউনচি নিজের পয়জন পাল ইউজ করে এম্পারারের বডি থেকে ওই পয়জনাস ইনসেক্টকে বাইরে বের করার চেষ্টা করে। যেখানে আমরা দেখতে পাই এম্পারারের বডি থেকে ধীরে ধীরে এক ইনসেক্ট বাইরে আসতে লাগে। এখন এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, এমনকি এম্পারারও বিশ্বাস করতে পারছিল না যে তার বডির ভিতরে এক ইনসেক্ট কিভাবে চলে এলো। অন্যদিকে জুরন এর আগে ওই পয়জনাস ইনসেক্টকে ধরতে পারত, ইউনচি তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয়, আর সে ওই ইনসেক্টকে আবারও এম্পারারের বডিতে যেতে দেয়। এখন এটা দেখে তো এম্পারার অনেক বেশি টেনশনে পড়ে যায়, আর সে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বডির ভিতরে এরকম একটা মনস্টার কিভাবে চলে এলো। তার সাথে সাথে জুরন ইউনচিকে জিজ্ঞেস করে, তুমি ওই ইনসেক্টকে আমার ফাদারের বডি থেকে বাইরে কেন বের করলে না? যেটাতে ইউনচি উত্তর দেয়, আসলে এই ইনসেক্টকেই বলা হয় সোল ডিবোরিং কিলিং গু পয়জন, আর এই ইনসেক্ট কারোর বডিতে গিয়ে তার হার্টের সাথে কানেক্ট হয়ে যায়, আর যদি আমরা এটাকে একবার বের করার চেষ্টা করি তাহলে তার সাথে সাথে এটা যার বডিতে থাকে ওই পার্সনও মারা যাবে। এর মানে এই ইনসেক্টকে বের করার কোনো রাস্তা নেই। তার উপরে এর লাইফ স্পেন কেবল 5 বছরই হয়।
এখন যেহেতু এম্পারার গত 3 বছর ধরে অসুস্থ, এর মানে ওনার কাছে আর শুধু 2 বছরের সময় আছে। এখন এটা শুনে তো জুরন অনেক বেশি চিন্তিত হয়ে যায়, আর সে বলে না, এমনটা হতে পারে না। তার সাথে সাথে এম্পারারও রেগে বলে, আমার সাথে এমনটা কে করেছে? যেই আমার বডিতে এই ইনসেক্টকে ইমপ্ল্যান্ট করেছে, যদি আমি তাকে একবার পেয়ে যাই তাহলে আমি তাকে খতম করে ফেলবো। যেটাতে ইউনচি এম্পারারকে বলে, যেই আপনার বডিতে কাট লাগিয়েছে, আমার মনে হচ্ছে সেই আপনাকে এই পয়জন ইনজেক্ট করেছে। যেটা শুনে তো মিস জুরন একদম শক হয়ে যায়, আর সে বলে এটা হতে পারে না, ডাক্তার গু তো এক খুবই ভালো পার্সন, তাহলে উনি এমনটা কিভাবে করতে পারেন? অন্যদিকে এম্পারার বুঝতে পেরে গিয়েছিল যে ওই ডাক্তারই তাকে এই পয়জন দিয়েছে, আর সে হয়তো তার ছেলেদের সাথে মিলে এমন কাজ করেছে। এখন এসব কিছু জেনে তো এম্পারার উদাস হয়ে বলে, সব কিছু আমার ভুলের কারণে হয়েছে। আমি জানতাম আমার কারোর ওপরে বিশ্বাস করা একদমই ঠিক নয়, কিন্তু তবুও আমি ডাক্তার গুয়ের ওপরে বিশ্বাস করেছি। এখন আমার কারণেই আমার পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে। ওই সময় ইউনচি এম্পারারকে বলে, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমি শুধু এই বিষয়টা জানতে চাই যে আপনার 2 ছেলে আপনার সিংহাসনের পিছনে পড়ে আছে, আর এর জন্যই ওরা আপনাকে এই পয়জন দিয়েছে যাতে আপনি ধীরে ধীরে করে মারা যান। কিন্তু যদি ওরা চাইতো তাহলে ওরা একটা সোলজারকে হায়ার করে আপনাকে তো ডিরেক্টও মারতে পারতো। আমাকে ক্ষমা করবেন যদি আমার এই প্রশ্ন আপনার খারাপ লাগে। যেটাতে এম্পারার উত্তর দেয়, আমি তোমার প্রশ্ন বুঝে গেছি। আসলে এসব কিছু তিয়ানজিয়ান মিনরের কারণে হচ্ছে। আমার রয়্যাল ফ্যামিলির এনসিস্টার এবং তিয়ানজিয়ান মিনরের ফাউন্ডার খুব ভালো বন্ধু ছিল। এর জন্য তিয়ানজিয়ান মিনর আমাদের রয়্যাল ফ্যামিলির গার্জিয়ান হওয়ার সিদ্ধান্ত নেয়। এই কারণে যদি কেউ আমার ওপরে ডিরেক্টলি হামলা করার চেষ্টা করে তাহলে তিয়ানজিয়ান মিনর আমার রয়্যাল ফ্যামিলিকে প্রোটেক্ট করবে, আর এর জন্যই আমার ছেলেরা আমাকে ডিরেক্টলি মারতে পারছে না। এটা শুনে ইউনচি এম্পারারকে জিজ্ঞেস করে, আপনার 2 ছেলের কাছে তো 2 বড় বড় সেক্ট মানে স্কাই বার্নিং সেক্ট এবং জিয়াও ট্রাইবের সাপোর্ট রয়েছে। যদি ওরা চায় তাহলে তো ওরা আপনাকে মেরে তিয়ানজিয়ান মিনরেরও মোকাবিলা করতে পারবে। যেটাতে এম্পারার ইউনচিকে বলে, তুমি হয়তো জানো না, তিয়ানজিয়ান মিনরের লোকেরা অনেক বেশি পাওয়ারফুল। 2 বড় সেক্ট মিলেও ওদের কিচ্ছু করতে পারবে না। এখন এম্পারার তো এসব কিছু বলছিলই, তখনই সেখানে একটা সার্ভেন্ট এসে এম্পারারকে বলে, তিয়ানজিয়ান মিনর থেকে কিছু লোক এখানে র্যাঙ্কিং কম্পিটিশনের জন্য এসেছে। এখন তিয়ানজিয়ান মিনর তো রয়্যাল ফ্যামিলির খুব ভালো বন্ধু, এর জন্য এম্পারার নিজে গিয়ে ওদেরকে ওয়েলকাম করতে চাচ্ছিল, কিন্তু এ সময় ওনার অবস্থা তেমন একটা ভালো নয়। তাই তিনি মিস জুরনকে বলে, তুমি গিয়ে ওদেরকে ভালো করে ওয়েলকাম করো। তার সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে ওদেরকে আমার এই অসুস্থতার বিষয়ে জানতে দিও না, কারণ যদি একবার এই খবর বাইরে লিক হয়ে যায় তাহলে আমাদের শত্রুরা আমাদের উপরে হামলা করতে পারে। যেটা শুনে মিস জুরন নিজের ফাদারকে বলে, তুমি একদম চিন্তা করো না। আর এরপরে সে ইউনচিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। যেখানে সে রাস্তা ইউনচিকে জিজ্ঞেস করে, ইউনচি, আমার ফাদারকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? এটা শুনে ইউনচি জুরনকে বলে, ওনাকে বাঁচানোর জন্য আমাদের সোল ডিবোরিং ফ্লাওয়ারের প্রয়োজন পড়বে। কিন্তু তুমি তো এই বিষয়টা নিশ্চয়ই ভালো করে জানো যে সোল ডিবোরিং ফ্লাওয়ারকে খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল। ইউনচির এই কথা শুনে জুরন তো এক আশার আলো দেখতে পায়। এর জন্য সে ইউনচিকে বলে, যাই হয়ে যাক না কেন, আমি ওই সোল ডিবোরিং ফ্লাওয়ারকে অবশ্যই খুঁজে বের করব। এরপরে আমরা নেক্সট সিনে দেখি যেখানে প্রিন্সেস জুরন ইউনচিকে নিয়ে ওই 2 ছেলের সাথে দেখা করতে চলে আসে, যারা তিয়ানজিয়ান মিনর থেকে বিলং করত। যার মধ্য থেকে বড় ছেলেটির নাম ছিল লিং ইউন, আর ছোট ছেলেটির নাম ছিল লিং জে। প্রিন্সেস জুরন তো লিং ইউনকে আগে থেকেই চিনত। তার সাথে সাথে লিং ইনও খুব রেসপেক্ট দিয়ে প্রিন্সেস জুরনের সাথে কথা বলছিল। অন্যদিকে ওই ছোট্ট ছেলে লিং জে তো অনেক বেশি দুষ্টু ছিল, আর সে তার বিগ ব্রাদারকে বলে, এই কি সেই প্রিন্সেস যার বিষয়ে তুমি আমাকে বলেছিলে? আরে লিং ইউন, তুমি তো আমাকে যতটা বলেছিলে এ তো তার থেকেও বেশি সুন্দর। এখন লিং ইউন তো জের এ সমস্ত কথা শুনে অনেক বেশি এম্বারেস হয়ে যায়, আর সে তাকে শান্ত করিয়ে জুরনকে বলে, প্লিজ আমার ভাইকে ক্ষমা করে দিও, এর বয়স কেবল 16 বছর, এর জন্য আমি চাই তুমি এর কথায় রাগ করো না। যেটা শুনে যে সামনের দিকে এসে বলে, ব্রাদার ইউন, তুমি এসব কি বলছো? আমি তো কোনো ভুল কথা বলিনি। কিন্তু এটাতে জুরন একটু হেসে জেকে বলে, আমার প্রশংসা করার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ, আর এমনিতে তুমি অনেক বেশি কিউট। যেটা শুনে তো যে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তৎক্ষণাৎ সামনে এসে জুরনের হাত ধরে বলে, আপনি তো অনেক বেশি বিউটিফুল, তার উপরে আপনার আওয়াজে তো আরো বেশি মধুর, আমার আপনাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তো আপনি কি আমার ওয়াইফ হবেন? যেটা শুনে তো ইউনচি অবাক হয়ে বললে, কি বললে তুমি? অন্যদিকে লিং ইউন আগের থেকেও আরো বেশি এম্বারাস হয়ে যায়, আর সে বলে, জানি না আজকে জের কি হয়েছে, প্লিজ আপনি একে ক্ষমা করে দিন। কিন্তু যে নিজের বিগ ব্রাদারকে বকাবকি করে বলে, এই বারবার ক্ষমা চাওয়া বন্ধ করো, আমি তো প্রিন্সেসের বিষয়ে একদম সিরিয়াস, প্রিন্সেসকে আমার খুবই পছন্দ হয়েছে, এর জন্য আমি ওনাকে নিজের ওয়াইফে বানাতে চাই। তার সাথে সাথে প্রিন্সেস বলেছে, আমিও খুবই কিউট।
এর জন্য আমরা একে অপরের সাথে একদম পারফেক্ট ম্যাচ। এখন এসব কিছুর কারণে তো জুরন অনেকে বেশি লজ্জা পেয়ে যায়, সে বুঝতে পারছিল না সে কি উত্তর দিবে। অন্যদিকে তো ইউনচির এসব কিছুর কারণে একটু রাগ উঠে পড়ে, আর সে নিজের মনে মনে বলে ব্যাস অনেক হয়েছে। আর সে ধীরে ধীরে সামনে এসে জেকে বলে, আমার তো মনে হচ্ছে তোমার এখন নিজের হার মেনে নেওয়া উচিত, কারণ এটা তো একদমই পসিবল নয়। যেটা শুনে যে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কে, আর তুমি এমনটা কেন বলছো? যেটাতে ইউনচি খুবই অ্যাটিটিউডের সাথে উত্তর দেয়, কারণ প্রিন্সেস আগে থেকেই নিজের মন অন্য কাউকে দিয়ে রেখেছে, এর জন্য সে তোমাকে কখনোই হ্যাঁ বলবে না। এটা শুনে যে অনেকে বেশি রেগে বলে, কে সেই পার্সন যে আমার কাছ থেকে আমার প্রিন্সেসকে নেওয়ার চেষ্টা করেছে? এটাতে তো ইউনচি জুরনের হাত ধরে বলে, সেই পার্সন হলাম আমি। এখন জুরন তো ইউনচির এরকম আচরণ দেখে আগের থেকেও বেশি লজ্জা পেতে লাগে। অন্যদিকে তো যে রেগে বলে, তোমার সাহস কি করে হলো? তুমি এত বিউটিফুল প্রিন্সেসকে একদমই ডিজার্ভও করো না, আমি তোমাকে এর জন্য চ্যালেঞ্জ করছি, আর এমনিতেই আমি তোমার থেকে দেখতে বেশি হ্যান্ডসাম। এটা শুনে ইউনচি জের কাছে এসে বলে, কি বললে তুমি? তুমি আমার থেকে বেশি হ্যান্ডসাম? একবার আয়নায় নিজের চেহারাটা দেখে নিও, আর তারপরে তুমি বুঝতে পেরে যাবে যে তুমি শুধু একটা ছোট্ট বাচ্চা। লিং ইউন এসব কিছু দেখে সে ইউনচিকে বলে, আপনি প্লিজ আমার ভাইকে ক্ষমা করে দিন, ও এখনো ছোট আর ও এরকম বোকামি করে থাকে। তার সাথে সাথে জুরন ইউনচিকে শান্ত করিয়ে বলে, এ শুধু একটা ছোট বাচ্চা, তোমার এর সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই। যেটাতে তো ইউনচি জেলাস হয়ে বলে, হ্যাঁ এ একটা ছোট বাচ্চা, আর একেও এই কথাটা মনে রাখা উচিত। কিন্তু অন্যদিকে তো যে রেগে বলে, তুমি আমাকে বাচ্চা বলা বন্ধ করো, আমি এখানে থাকা তোমাদের তিনজনের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল। তার সাথে সাথে আমি তোমাকে এটা প্রমাণ করতে পারি আমি প্রিন্সেসের জন্য একদম পারফেক্ট ম্যাচ। যেটা বলে যে তৎক্ষণাৎ পিছনে গিয়ে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে একটা তলোয়ার বের করে নেয়। এটা দেখে ইউনচিও বলে, আচ্ছা তুমি আমার সাথে তলোয়ারের সাহায্যে ফাইট করতে চাও? এখন এটা বলে সে ও সামনের দিকে এগিয়ে নিজের হেভি রুলারকে বাইরে বের করে ফেলে। এখন এর আগে এদের দুজনের মধ্যে ফাইট হতে পারত, তখনই আচমকা লিং ইউন ইউনচির কাছে এসে তাকে বলে, হতে পারে যে এর বয়স কেবল 16 বছর, কিন্তু সে অলরেডি স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 3-তে পৌঁছে গেছে। এটা শুনে তো ইউনচি অবাক হয়ে যায়, আর সে বলে, কি বললে তুমি? অন্যদিকে জ্যাসমিনও ইউনচিকে বলে, ও যা কিছু বলছে একদম ঠিক বলছে। এই ছেলে দেখতে ছোট হতে পারে, কিন্তু এর মিস্টিক এনার্জি অনেক বেশি পাওয়ারফুল, তুমি ওর সামান্য কয়েকটা অ্যাটাকও ঠিক মতো ব্লক করতে পারবে না। যেটা শুনে তো ইউনচি জ্যাসমিনের কাছে এসে তাকে বলে, আরে বোকা মেয়ে, তুমি আমাকে এসব কিছু আগে কেন বলনি? যেটাতে জ্যাসমিন ইউনচিকে নিয়ে মজা করে বলে, কি হয়েছে, এখন কি তুমি তোমার লাভারের জন্য ফাইটে করবে না? এদিকে ইউনচি তো ভিতর থেকে একটু ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে লিং ইউন জেকে বোঝানোর চেষ্টা করে, এসব বোকামি করা বন্ধ করো। যেটাতে যে উত্তর দেয়, আরে ব্রাদার, আমি কোনো বোকামি করছি না, বরং আমি নিজের লাভারের জন্য ফাইট করছি। ইউনচি জানতো এখানে তার পাওয়ার তেমন একটা কাজে আসবে না, এর জন্য সে তার বুদ্ধি খাটানো শুরু করে দেয়। আর সে জেকে বলে, এটা একটা প্যালেস, এর জন্য আমরা এখানে কোনো রকম ভাঙচুর করতে পারবো না, তাই কেননা আমার এবং তোমার মধ্যে একটা কম্পিটিশন হোক, যেখানে তুমি আমার ওপরে 3 অ্যাটাক করবে, আর যদি আমি তোমার 3 অ্যাটাককে ব্লক করে নেই তাহলে তুমি বুঝে যাবে আমি কত বেশি পাওয়ারফুল। এটা শুনে যে ওভার কনফিডেন্ট হয়ে বলে, তুমি 3 অ্যাটাকের কথা বলছো? আমি তো তোমাকে নিজের 1 অ্যাটাকেই হারিয়ে দিতে পারবো। যেটাতে ইউনচি বলে, ঠিক আছে, যদি তুমি 3 অ্যাটাকের মধ্যে আমাকে হারিয়ে দাও তাহলে প্রিন্সেস তোমার সাথে বিয়ে করার জন্য এগ্রি হয়ে যাবে, কিন্তু যদি তুমি আমাকে না হারাতে পারো তখন তুমি কি করবে? এটা শুনে যে চিৎকার করে বলে, তাহলে আজকের পর থেকে আমি তোমাকে নিজের বস বলে ডাকবো। ইউনচি তো জের এই কথা শুনে মনে মনে খুশি হচ্ছিল, আর সে বলে, এর ফিজিক্যাল স্ট্রেংথ হতে পারে আমার থেকে বেশি, কিন্তু এ তো একটা বাচ্চা, এর জন্য একে বোকা বানানো তেমন একটা মুশকিল নয়। তার সাথে সাথে সে হেসে জেকে বলে, আমি তোমার এই ডিলে রাজি, তো চলো ফাইট করা যাক। যে ইউনচির এই কথা শুনে খুশি হয়ে নিজের মিস্টিক পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। অন্যদিকে ইউনচিও নিজের মিস্টিক এনার্জি অ্যাক্টিভেট করে মনে মনে বলে, আমার এই ছেলেকে একদমই আন্ডার এস্টিমেট করলে চলবে না, বরং আমাকে নিজের পুরো পাওয়ার ইউজ করে ওর মোকাবিলা করতে হবে। যার পরে ওরা দুজনেই একে অপরকে গিয়ে ডিরেক্ট হিট করে, যেখানে ওদের দুজনেরই এনার্জি অনেকটাই বেশি ছিল, আর ওরা একে অপরের সাথে হিট হয়ে পিছনে চলে আসে। এরপরে ইউনচি নিজের মনে মনে বলে, এই ছেলের বয়স কেবল 16 বছর, কিন্তু এর স্ট্রেংথ অনেকটাই বেশি। অন্যদিকে যে ও নিজের মনে মনে বলছিল, এই ছেলে তো একদম অসাম, আমি ভাবতেও পারিনি এ আমার 1 অ্যাটাককেও ব্লক করতে পারবে, কিন্তু এ তো সেটা করে ফেলেছে, মনে হচ্ছে আমার ভাবনার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখন এসব কিছু বলে যে নিজের সেকেন্ড হামলার জন্য একটা পাওয়ারফুল টেকনিক অ্যাক্টিভেট করতে লাগে, যার নাম ছিল তিয়ানমি সর্ড ফরমেশন, আর সে এই টেকনিক ইউজ করে ইউনচির ওপরে হামলা করতে চাচ্ছিল। এখন এই টেকনিকের বিষয়ে জ্যাসমিন আগে থেকেই জানতো, আর সে ইউনচিকে বলে, যদি তোমার এই অ্যাটাককে ব্লক করতে হয় তাহলে তোমার নিজের 120% স্ট্রেংথ ইউজ করতে হবে।
ইউনচি জ্যাসমিনের এই কথা শুনে ডেভিল গডের সেকেন্ড স্টারকে অ্যাক্টিভেট করে নেয়, যেই টেকনিকের নাম ছিল ফলেন স্টার অ্যান্ড মুন টেকনিক, যার পরে ওরা আবারও একে অপরকে গিয়ে সোজা হিট করে। আর ইউনচির এই ডেভিল গডের অ্যাটাক অনেক বেশি খতরনাক ছিল, কিন্তু যে এই অ্যাটাককেও সার্ভাইভ করে নেয়, যার কারণে তো ইউনচির মনে মনে একটু রাগ হয়। আর সে বুঝতে পারছিল না আমার এত পাওয়ারফুল অ্যাটাককে যে কিভাবে ব্লক করতে পারলো। অন্যদিকে যেও ইউনচির পাওয়ার দেখে অনেকে বেশি ইমপ্রেস হয়ে যায়, আর সে ইউনচিকে বলে তুমি তো দেখছি অনেকে বেশি পাওয়ারফুল। কিন্তু ইউনচি দাঁড়িয়ে ফ্লেক্স করে বলে এখন তোমার কাছে শুধু এক অ্যাটাকই বাকি আছে, তো তুমি কি এর জন্য রেডি? যেটাতে যে উত্তর দেয় আমি প্রথমে নিজের ফুল স্ট্রেংথ ইউজ করছিলাম না, কিন্তু এখন এই অ্যাটাকের জন্য আমি নিজের ফুল পাওয়ার ইউজ করব। এখন এটা বলে সে নিজের ডিভাইন সর্ডের টেকনিক ইউজ করে ইউনচির ওপর হামলা করে দেয়। ইউনচিও নিজের হেভি রুলারের সাহায্যে ওই ডিভাইন তলোয়ারকে ব্লক করার নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল, যার কারণে তার খুবই প্রবলেম হয়। কিন্তু তার সাথে সাথে সে একটু বুদ্ধি খাটিয়ে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে ওই তলোয়ার থেকে পিছনে সরে আসে, যেটা দেখে যে আবারও নিজের ডিভাইনের তলোয়ার ইউজ করে ইউনচির ওপর হামলা করতে যাচ্ছিল। অন্যদিকে লিং ইউন জেকে আটকানোর চেষ্টা করে, সে তাকে বলে বোকামি করো না, তোমার এই অ্যাটাকের কারণে ইউনচি মারা যেতে পারে। এদিকে তো ইউনচিরও অনেক বেশি রাগ উঠে পড়েছিল, এর জন্য সে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে জের দিকে এগিয়ে ওই ডিভাইন তলোয়ারকে ব্রেক করে দেয়। কিন্তু সে এইটুকুতেই থেমে থাকে না, সে পিছনে এসে নিজের হেভি রুলারের সাহায্যে জের ওপরে একটা পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাকের সাথে হিট হয়ে যে উড়ে পিছনে চলে আসে। এরপরে ইউনচি খুবই কুল ভাবে জের দিকে এগোনো শুরু করে। অন্যদিকে যে ইউনচির এরকম পাওয়ার দেখে অবাক হয়ে বলে তুমি এমনটা কিভাবে করলে? তুমি আমার ডিভাইন তলোয়ারকে ব্লক করার সাথে সাথে সেটাকে ব্রেক করেও দিলে, তুমি তো খুবই অসাম, আমি এটা একদমই ভাবতে পারিনি। ইউনচিও জের এরকম এক্সপ্রেশন দেখে অবাক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো রাগ করবে। কিন্তু অন্যদিকে যে তো ইউনচির প্রশংসা করে বলে বিগ ব্রাদার তুমি তো একদম কামাল করে দিয়েছো, তুমি শুধু ট্রু মিস্টিক স্টেজে হওয়ার পরেও আমার থেকে বেশি পাওয়ারফুল, আর যদি তুমি একবার স্পিরিচুয়াল মিস্টিক স্টেজে পৌঁছে যাও তখন তো তোমার মোকাবিলা কেউ করতে পারবে না। তার সাথে সাথে সে একটু উদাস হয়ে বলে আমি নিজের মনে পাথর রেখে হার মেনে নিচ্ছি, কারণ আমি বুঝে গিয়েছি তুমি প্রিন্সেসকে ডিজার্ভ করো। জুরন তো জের এ সমস্ত কথা শুনে হাসছিল। অন্যদিকে যে সামনের দিকে গিয়ে ইউনচির প্রশংসা করে বলে ব্রিক ব্রাদার প্লিজ আমাকে বলো না তুমি এত পাওয়ারফুল কিভাবে হলে? যেটাতে ইউনচিও একটু ফ্লেক্স করে বলে এটা তো অনেক বেশি কমপ্লিকেটেড ব্যাপার। কিন্তু যে ইউনচিকে বস বস বলে ডাকতে লাগে আর বলে প্লিজ আমাকে কোনো অ্যাডভাইস দাও যাতে আমিও তোমার মতো পাওয়ারফুল হতে পারি। যদি তুমি আমাকে বলো তাহলে আমি তোমার ডিসাইবেলও হয়ে যাব, তুমি যা বলবে আমি তাই করব। ইউনচি তো চুপ করে শুধু জের সমস্ত কথা শুনছিল, আর সে বলে ফিউচারে আমি ডিসাইড করব যে আমি তোমাকে শেখাবো কি না। এখন ইউনচির এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।